হ্যাঁ, অফিস স্যার, ওকে ওই রেকর্ডিংটা অন করে দিলাম, আপনি একটু শুরু করেন। যত কোনো ইম্পর্টেন্ট কোনো কথা যদি যেয়ে থাকে রেকর্ডিংটা স্টার্ট করলাম, কারণ এটা একটা ওকে ইম্পর্টেন্ট। নো প্রবলেম, আমি এখনো পড়ালেখায় ঢুকিনি, আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম। আর এটা অনেক ইম্পর্টেন্ট ক্লাস, আমার কম্পিটিশন স্টুডেন্টরা তো আবার মিস করবে এই ক্লাসটা। আচ্ছা আচ্ছা, ওকে নো প্রবলেম। ওকে ওকে, সো দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে আমাদেরকে আসলে যে ফ্যাক্টর করতে হবে সেটা হচ্ছে যে ইংলিশ এনভায়রনমেন্টের সাথে থাকতে হবে। ওকে, সো আপনি যদি কোনো মিউজিক শুনেন, সাবটাইটেলটা ডাউনলোড করে বা সাবটাইটেলটা দেখে ওই মিউজিকটা শুনেন, দেখবেন যে ওই মিউজিকটার মধ্যে, সাবটাইটেলের মধ্যে বা আপনি যে লিরিক্সটা নামাচ্ছেন সেটার মধ্যে থেকে কিন্তু আপনি কিছু ওয়ার্ডস শিখতে পারবেন, যেই ওয়ার্ডসের মাধ্যমে আপনি কিছু সিচুয়েশনকে ডিফাইন করতে পারবেন। যদি মুভি দেখেন আজকে থেকে, তাহলে মুভির সাবটাইটেল সহ আপনি মুভি দেখা শুরু করেন, এবং মুভিটা যখন দেখবো, লাইক আমরা তো শুধুমাত্র ছবি দেখি, মুভির কথাগুলো বুঝি না বা মুভির কথাগুলোকে স্কিপ করে যাই, বাট মুভি দেখেও কিন্তু আসলে ইংলিশ শেখা যায়। ওকে, এবং আমাদের ইংলিশ এ টু জেডে কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে মুভিও দেখাই। ওকে, এবং মুভি থেকেও কিন্তু আমরা ইংলিশ শিখি, এবং মুভির সিচুয়েশন গুলোকে ব্যাখ্যা করা হয়, এবং মুভির মধ্যে আমরা বিভিন্ন ওয়ার্ডস গুলোকে ব্যাখ্যা করি এবং ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স তৈরি করি। তাহলে এখান থেকেও কালচার শেখা যায়, এখান থেকে এক্সাক্ট যে ওয়ার্ড সেগুলো শেখা যায়। ফর্মাল ইনফর্মাল দু ধরনের ওয়ার্ডসই আসে, সো আমরা ইনফর্মাল গুলোকে স্কিপ করে আমরা ফর্মাল ওয়ার্ডস গুলোকে সাধারণত এখান থেকে পিক করি। ওকে, সো এখান থেকে কিন্তু আপনি নিজে নিজেও যে কনটেক্সটটা করতে পারেন বা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, প্রত্যেকটা মানুষেরই এক একটা আলাদা আলাদা ইন্টারেস্ট আছে। ইউ ক্যান বি ফ্রম আর্টস ব্যাকগ্রাউন্ড, ইউ ক্যান বি ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ইউ ক্যান বি ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আপনি যেই রিলেটেড বা যেই ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনি সেই ব্যাকগ্রাউন্ডের কিছুই দেখেন ফর ইওর এন্টারটেইনমেন্ট পারপাস, যেটা আমরা সাধারণত করি। তাহলে ওই এন্টারটেইনমেন্টের ব্যাপারটাকে যদি আপনি ইংলিশ দ্বারা রিপ্লেস করে দেন, তাহলে কিন্তু আপনার এন্টারটেইনমেন্ট নেওয়াও হচ্ছে, আপনার ইংলিশ শেখাটাও হচ্ছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, লাইক আমাদের মধ্যে অনেক ম্যাডামরা আছেন যারা ব্লগিং দেখতে পছন্দ করেন, ভিডিও ব্লগ বা লাইক বিউটি ব্লগিং দেখতে পছন্দ করেন। তাহলে এই বাংলাদেশের খ্যাতমার্কা ব্লগারদের ব্লগিং না দেখে একটু ইন্টারন্যাশনাল লেভেলের ব্লগিংটা দেখেন, যারা ইংলিশ বলে। তাহলে আপনার ওই বিউটি ব্লগিং রিলেটেড ইনফরমেশন গুলোও জানা হবে, সাথে আপনার ইংলিশ শেখাটাও হবে। ওকে, আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন যে কি মুভি দেখতে পারি আমরা। ওকে, মুভি আসলে এটা অসংখ্য, আপনার যেই রিলেটেড ইন্টারেস্ট আছে আপনি সেই রিলেটেড মুভি দেখেন, কোনো প্রবলেম নাই, বাট আমরা রেফার করতে পারি লাইক আইএমডিবি র্যাঙ্কিং এর যেই প্রথম যেই সিরিজের মুভিগুলো আছে সেখান থেকে নাম্বার 1 থেকে দেখা শুরু করতে পারেন। ওকে, শশ্যাঙ্ক রিডেম্পশন থেকে শুরু করতে পারেন। এরপরে বিভিন্ন সিরিজ আছে, ব্রেকিং ব্যাড আছে, দেন গেম অফ থ্রোনস আছে, আহ, 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 আরো কিছু সিচুয়েশন আছে। ওকে, লাইক জাস্ট সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আইএমডিবি র্যাঙ্কিং এর যে মুভিগুলা, জাস্ট লিস্ট দিবেন, দেখবেন 1 থেকে 100 বা 1 থেকে 200 লিস্টের মুভি দেখিয়ে দিয়েছে। এবং এই মুভিগুলো দেখলে আপনাদের যে থিঙ্কিং পাওয়ার সেটাও কিন্তু বাড়বে, বিকজ এই মুভিগুলো কিন্তু মাস্টারপিসের যে মুভি। ওকে, এবং আমাকে এটা ইনশিওর করতে হবে যে মুভিটা আমি যেটা দেখছি সেটা যেন প্রপার ল্যাঙ্গুয়েজটা, যে কথাগুলো বলছে সেই কথাগুলো যেন আমি বুঝতে পারি, এরপরে আমি আগাবো। তার মানে মুভি দেখার সময় আপনাকে অবশ্যই স্টপ করতে হবে, গুগলে যাইতে হবে, সার্চ করে দেখতে হবে যে ওয়ার্ডের বা ওই ওয়ার্ডের অর্থটা কি, কিভাবে সেটার আমি ইউজ করতে পারি, মুখে তুলতে হবে, কয়েকটা সেন্টেন্স তৈরি করতে হবে, এরপরে আগাইতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওটার একটা নোট ডাউন করতে হবে। লাইক আপনি যদি একটা খাতা মেনটেন করেন বা একটা নোটপ্যাড মেনটেন করেন, দেখবেন যে 100টা মুভি দেখার বা 50টা মুভি দেখার পরে এত মোটা খাতা জমে গেছে, বিকজ অফ ইউর ভোকাবুলারি লিস্ট। তাহলে এটা আসলে একটা লং টাইম প্রসেস। যারা আসলে নিজেকে বলতে মনে করছেন যে আই ওয়ান্ট টু ওন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক লেভেল আছে। ওকে, মানে ভাষার এক একটা স্টেজ আছে, যে আপনি কোন স্টেজে বিলং করতে যাচ্ছেন। ওকে, আর যদি আপনাদের কারো ইচ্ছা থাকে যে আই ওয়ান্ট টু সেটেল ইন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, তাহলে তো বলবো আপনাদের জন্য মাস্ট, বিকজ ইউ হ্যাভ টু স্টে in that environment, you have to work in that environment, আপনাকে ওখানে থাকতে হবে, আপনাকে ওখানে ওয়ার্ক করতে হবে, you have to study in that environment, so আহ, ওই সিচুয়েশন, এবং আলটিমেটলি আপনি কিন্তু ওখানে সেটেল হতে যাচ্ছেন আপনার লেখাপড়া হোক বা শেষ করার পরে। ওকে, সো আমরা, আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু খাতা কলম নিয়ে বসতে হবে। এখানে যেই ফ্রেজাল ভার্বগুলো আছে সেগুলোর বাংলা অর্থটা আপনারা লিখে নেবেন, এবং পিডিএফ যে কপিটা আছে সেই পিডিএফ কপিটা সাব্বির স্যার আপনাদেরকে প্রোভাইড করে দিবে। ওকে,
So I hope you can see the screen. ওকে, ফার্স্ট অফ অল এখানে কিছু সিলেক্টেড কিছু ফ্রেজাল ভার্বের লিস্ট আমরা দিয়েছি, আপনি 1 2 3 4 করে লিখে যাবেন। ওকে, সো ফার্স্টলি যেটা বলছে যে এগ্রি উইথ, কথাটার অর্থটা একটু লিখে নেবেন যে একমত হওয়া। এগ্রি উইথ, একমত হওয়া। এটার পাশে আরেকটু সাইড নোট নিতে হবে, হ্যাঁ, পাশে আরেকটু সাইড নোট নেবেন, সেটা হচ্ছে এগ্রি উইথ আ পারসন, কোনো পার্সনের সাথে একমত হলে হবে উইথ। এগ্রি টু আ প্রপোজাল, কোনো প্রস্তাব দিলে হবে টু, তাহলে লিখে রাখেন টু আ প্রপোজাল। আরেকটা লিখবেন অন দিস পয়েন্ট, কোনো পয়েন্টে আপনি একমত হলে সেটা হবে অন। তাহলে কোনো মানুষের সাথে একমত হলে কনটেক্সটটা হবে উইথ। লাইক আমি বলছি আমি তোমার সাথে একমত, আই এগ্রি উইথ ইউ। আমি বলছি আমি তোমার প্রস্তাবে একমত, আপনি বলছেন আই এগ্রি টু ইউর প্রপোজাল, তখন কিন্তু আর উইথ ইউর প্রপোজাল হবে না। আপনি বলছেন আমি তোমার সাথে এই বিষয়ে একমত, তাহলে আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট। ওকে, তাহলে এগ্রি উইথ আ পারসন, টু আ প্রপোজাল অ্যান্ড অন দিস পয়েন্ট। ওকে, তাহলে কোনো পয়েন্ট হলে সেক্ষেত্রে অন হবে, মানুষ হলে তার আগে বসবে উইথ, এবং যদি প্রপোজাল বা প্রস্তাব হয় তাহলে হবে হচ্ছে টু। এখানে যেটা একটা এক্সাম্পল দিয়েছে, আই এগ্রি উইথ ইউ, আই থিঙ্ক ইউ শুড গো অ্যাজ ওয়েল, আমি তোমার সাথে একমত, তোমার যাওয়া উচিত। নাম্বার 2, অ্যালাউ ফর, লিখে রাখবেন বিবেচনা করা। অ্যালাউ ফর, বিবেচনা করা। ইয়েস, ফারজানা মিলি হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, এগ্রি দিস পয়েন্ট, এটা একটু একটু বলেন, বুঝতে ওকে, পারছি না কোনো বিষয়টা। পয়েন্টে যদি একমত হই আমরা কারোর সাথে, তাহলে সেক্ষেত্রে হবে টু, সরি অন। ওকে, আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, মানে এই পয়েন্টে আমি তোমার সাথে একমত। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। কোনো পার্সনের সাথে একমত হলে হবে হচ্ছে উইথ, কোনো প্রস্তাবে একমত হলে হবে টু, আর কোনো বিষয়ে যদি একমত হই তাহলে হবে অন। ওকে, নেক্সট, অ্যালাউ ফর কথার অর্থ হচ্ছে বিবেচনা করা। অ্যালাউ ফর, বিবেচনা করা। উই নিড টু অ্যালাউ ফর আনএক্সপেক্টেড চার্জেস অ্যালং দ্য ওয়ে, তার মানে আমাদের যে এই পথে যাওয়ার জন্য যে আনএক্সপেক্টেড কিছু খরচ আছে সেগুলোও কি করতে হবে, বিবেচনা করতে হবে। লাইক আপনি কক্সবাজারে যাচ্ছেন ঘুরতে, এখন কক্সবাজারে সাপোজ আপনি বাই রোডে যাচ্ছেন বা রোড হয়ে যাচ্ছেন, এখন সেক্ষেত্রে আপনি শুধু ঢাকা টু কক্সবাজার যেই খরচটা বা ট্রান্সপোর্টেশন কস্ট সেটা ধরলেন, বাট এখানের মাঝে মাঝে যে ব্রেকগুলো দিবে, লাইক কুমিল্লাতে যে ব্রেক দিবে, আরো কিছু জায়গায় যে ব্রেক গুলো দেবে, এখানে আপনি নেমে একটু খাওয়া দাওয়া করবেন, সেটার চার্জ গুলো তো আমাকে ধরতে হবে। ওকে, তার মানে কি বিবেচনা করা। নাম্বার 3, অ্যাপিল টু। অ্যাপিল টু এর দুটা অর্থ আছে, লিখে নেবেন। প্রথমটা হচ্ছে অ্যাপিল টু, আবেদন করা। দ্বিতীয়টার অর্থ হচ্ছে আকর্ষণ পাওয়া। আবেদন করা এবং আকর্ষণ পাওয়া। হি অ্যাপিল টু দ্য কোর্ট টু চেঞ্জ হিজ ডিসিশন, সে কোর্টে আবেদন করেছিল এটার ডিসিশনটা চেঞ্জ করানোর জন্য। অ্যান্ড ফেসবুকিং ডাজন্ট অ্যাপিল টু মি, ফেসবুকিং কি করে না, আমাকে কোনো আকর্ষণ করে না। ওকে, এবং আমি জানি না আপনাদের মধ্যে হয়তো অনেকেই দেশের বাইরে হায়ার স্টাডিজ এর জন্য যাবেন, বাট একটু কশন দিয়ে দিচ্ছি, কখনো কোনো অবস্থাতেই ক্লাসরুমে যদি বলে যে হোয়াট কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটস ডু ইউজ, তাহলে ভুল করেও ফেসবুকের নাম বললেন না, তাহলে অনেক লজ্জায় পড়তে হবে। বিকজ ফেসবুক ওদের দেশে ডেভেলপ কান্ট্রিগুলোতে বুইরা মানুষ ইউজ করে, লাইক যাদের বয়স 50 আপ বা তারও বেশি। ওকে, সো ইয়াং জেনারেশন ফেসবুক কিন্তু কোনো ভ্যালু দেয় না, বাট আমাদের দেশে বা আমাদের এই ওয়ার্ল্ড গুলোতে আমরা কিন্তু ফেসবুককে অনেক বেশি ভ্যালু দিই, বাট ওদের দেশে ফেসবুক কিন্তু মানুষ মানে গোনায়ও ধরে না। ওকে, আচ্ছা, সো ফ্যাক্ট হচ্ছে তাই। যদিও ইদানিং কালে যেহেতু বাংলাদেশের অনেক এমপ্লয়ি দেশের বাইরে থেকে পড়ালেখা করে আবার দেশে আসছে বা এই ধরনের কালচার আছে, সো লিঙ্কডইনটাকে প্রমোট করার চেষ্টা করছে অনেক অর্গানাইজেশন বা অনেক কোম্পানি, কিন্তু লিঙ্কডইনটাকে ভ্যালু দিয়ে থাকে, যেটা সাধারণত দেশের বাইরে
আহ, আমরা যেমন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমাদেরকে কিছু টিচার আমাদেরকে মেন্টর আকারে কাজ করতো, ওদের দেশে কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটাকে কিভাবে তুমি গ্রো করবা বা এনরিচ করবা এটার উপরেও কিন্তু ওদের কিছু ক্লাস থাকে বা মেন্টরশিপ থাকে, বাট প্রফেসর বা টিচাররা তাদেরকে গাইডেন্স দেয় যে তুমি তোমার লিঙ্কডইন প্রোফাইলটাকে ইয়ে করো, যারা অনেক বেশি প্রফেশনালস বা প্রফেশনালি। আর এন্টারটেইনমেন্ট পারপাসে ফেসবুকের থেকে আরো অনেক কিছু আছে যেগুলো তারা ইউজ করে। ওকে, নেক্সট, অ্যাপ্লাই ফর, এটার অর্থ আবেদন করা, বাট ওই আবেদন আর এই আবেদনের মধ্যে কিছুটা তফাৎ আছে। অ্যাপিল টু শুধুমাত্র কোর্ট রিলেটেড আবেদন বোঝাবে, আর অ্যাপ্লাই ফর এই আবেদনটা যে কোনো কিছু হতে পারে। আপনি স্কলারশিপের জন্য আবেদন করছেন, আপনি 2 দিন ছুটির জন্য অফিসে আবেদন করছেন, আপনি কোনো একটা জবের জন্য আবেদন করছেন, তাহলে এগুলো হবে অ্যাপ্লাই ফর। কিন্তু কোর্ট রিলেটেড কোনো কিছু হলে সেখানে অ্যাপ্লাই হবে না, এখানে হবে হচ্ছে অ্যাপিল টু, বা অ্যাপিল বোঝায় সাধারণত। ব্যাক আপ, এখানে দুটো অর্থ হবে। প্রথমটার অর্থ হচ্ছে আহ, সমর্থন করা, মানে পিছন থেকে সাহস জোগানো বা সমর্থন করা। অ্যান্ড নাম্বার 2, সংরক্ষণ করা। ব্যাকআপের দুটো অর্থ, সমর্থন করা এবং সংরক্ষণ করা। সমর্থন করার যে কনটেক্সটটা বলছে যে আই এম গোয়িং টু বি ভেরি স্ট্রিক্ট উইথ হিম, আই হোপ ইউ উইল ব্যাক মি আপ অন দিস, যে আমি তার সাথে খুবই কঠোর হইতে যাচ্ছি, আমি আশা করব যে তুমি আমাকে পেছন থেকে কি দিবা, আমাকে পেছন থেকে সাহস দিবা বা আমাকে সাপোর্ট করবা। লাইক এখানে বা এই কথাবার্তাগুলো ইন্টারন্যাশনাল পলিটিক্সের সাথে কিন্তু একদম যায়, বিকজ লাইক কাপল অফ ডিকেডস অ্যাগো সিচুয়েশনটা এমন ছিল না, বাট ইদানিংকালে এখন সিচুয়েশনটা হয়ে গেছে যে কোটা বা কোরাম বা ইন্টারন্যাশনালিও আপনাকে এখন এগুলোকে ফলো করতে হয়। লাইক কোনো একটা দেশকে কেউ আক্রমণ করতে পারে না, আগে দেখতে হয় যে ওই কোটাতে কে আছে বা ওই কোরামে কে কে আছে, ব্যাপারটা এরকম হয়। লাইক ইউ অল নো দ্যাট রাশিয়ার এবং ইউক্রেনের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে, সো রাশিয়া ইজ ব্যাকড আপ বাই চায়না অ্যান্ড নর্থ কোরিয়া, and Ukraine is backed up by USA and the NATO force. Okay, তাহলে এই যে কথাটা আমি ইউজ করলাম ব্যাকড আপ, তার মানে কি পেছন থেকে সাহায্য আছে। ওকে, এবং আপনারা দেখেন যে মায়ানমার, মানে এখন তো দেখি না, বাট গত সরকারের আমলে দেখবেন যে কিছু সময় পর পর বা কিছুদিন পর পর আমাদেরকে খোঁচা মেরে চলে যায়। খোঁচা মারাটা কিভাবে মারে, আমাদের বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে আবার হেলিকপ্টার নিয়ে বের হয়ে চলে যায়, মানে খুব বেশি দূর যায় না, জাস্ট ঢুকে আবার বের হয়ে যায়, ব্যাপারটা এরকম। তার মানে এগুলো হচ্ছে একটা উস্কানি দেয়া, লাইক চাই যে আমরা যেন ওদের সাথে কি করি, যুদ্ধ করি বা এই ধরনের কোনো কিছু করি। ওকে, বাট সেটা কিন্তু পসিবল না, বিকজ দে আর ব্যাকড আপ বাই চায়না। ওকে, সো তাদের পেছনে একটা পরাশক্তি আছে। তাহলে ফ্যাক্ট হচ্ছে এটা, যে ব্যাকআপ দেয়া, যে তুমি আমাকে একটু ব্যাকআপ দিও, তার মানে আমাকে সমর্থন দিও, মানে তুমি থাকলে আমার আর কারো লাগবে না, ব্যাপারটা এরকম। আরেকটি ফ্যাক্ট হচ্ছে কি সংরক্ষণ করা, লাইক আমরা কম্পিউটার ফাইলগুলো সংরক্ষণ করি, আহ সেটাকে একটা সিকিউর লোকেশনে আমরা রেখে দিই, লাইক আমাদের একটা হার্ড ডিস্ক থাকে, এখন হার্ড ডিস্কের জন্য আমরা আবার এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করি। আজকাল বিভিন্ন ক্লাউড সিচুয়েশন আছে, সেখানে তারা আপলোড করে করে রাখে, যাতে করে আমাদের সফট ফাইলগুলো নষ্ট না হয়ে যায়। ব্রেকডাউনের দুটো অর্থ আছে, যদিও দুটো অর্থ খুবই কাছাকাছি। প্রথমটার অর্থ হচ্ছে নষ্ট হওয়া, ব্রেকডাউন। দ্বিতীয়টার অর্থ হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়া, মানসিকভাবে ভেঙে পড়া, নষ্ট হওয়া এবং মানসিকভাবে ভেঙে পড়া। দ্য ওয়াশিং মেশিন ব্রোক ডাউন, বুঝতে পারছেন যে ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে। আর জন ব্রোক ডাউন হোয়েন হি হার্ড দ্য নিউজ, মানে জন মানসিকভাবে ভেঙে পড়েছিল যখন তারা শুনেছে কোন একটা নিউজ, হয়তো বা সেটা কোনো ফ্যাক্ট নিউজ। ওকে, যদিও আমরা ক্লাসে আমাদের সিচুয়েশন থাকে, একটা সিচুয়েশন থাকে যে আর্জেন্টিনা ব্রাজিলের কিছু স্টুডেন্ট থাকে এবং এগুলো নিয়ে আমাদের কমিউনিকেশন হয় এবং আমরা জানি সাধারণত। সো এখানে একটা ফ্যাক্ট আমরা বলি যে ব্রাজিলিয়ান সাপোর্টার ব্রোক ডাউন হোয়েন দে হার্ড দ্য নিউজ দ্যাট ভিনিসিয়াস জুনিয়র লাইক ইজ নট সিলেক্টিং ফর দ্য ব্যালন ডিওর অর সামথিং লাইক দ্যাট। ওকে, এটা হয়তো ওই সিচুয়েশনে যখন থাকি তখন বাইরা সিচুয়েশনটা আসে। ওকে, আচ্ছা, নেক্সট থিং ইজ ব্রেক ইনটু, কথাটার অর্থ লিখবেন জোরপূর্বক প্রবেশ। ব্রেক ইনটু, জোরপূর্বক প্রবেশ বা জোর করে প্রবেশ করা। এখানে একটা ভোকাবুলারি আছে, ভোকাবুলারিটা আমরা বলছি বার্গলার্স ব্রোক ইনটু মাই কার লাস্ট নাইট। ওকে, সো বার্গলার্স কথাটার অর্থ কি? বার্গলার্স কথাটার অর্থ হচ্ছে
যদি একদম বলতে চাই, এক্সাক্ট ওয়ার্ডটা বলতে চাই, তাহলে হবে হচ্ছে সিধেল চোর। সিধেল চোর মানে আগেকার দিনে যখন ঘরের ফ্লোরটা মাটির ছিল, ওই সময় শীত কেটে যে চুরিটা হতো ওদেরকে বলা হতো সিধেল চোর, বার্গলার্স। কিন্তু আজকালকার দিনে আমরা সাধারণত মাটির ফ্লোরটা দেখি না। সো আমরা বলতে পারি যে ছোট বা স্যাসকা টাইপের চোর, তাদেরকে আমরা বলতে পারি যে সিধেল চোর বা মানে ছোটখাটো চোর আর কি। যে বার্গলার্স ব্রোক ইনটু মাই কার লাস্ট নাইট। ইয়েস, সুব্রত মজুমদার স্যার, আপনি হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি টপ 25 এর স্টুডেন্ট স্যার। আমি নেট প্রবলেমের কারণে স্যার আমি বের হয়ে আচ্ছা, বের গিয়েছিলাম আর হয়ে কি স্যার। গেছেন। ওকে, সুব্রত মজুমদার, আচ্ছা আমি আপনাকে দেখছি, পাঠিয়ে দিচ্ছি আপনাকে। জাস্ট গিভ মি সাম টাইম। ব্রেকআউট রুমস, সুব্রত মজুমদার। এত মানুষের ভিড়ে আসলে নামটা খুঁজে বের করা কঠিন। আর ব্রেকআউট রুম থেকে একবার নেট আউট মানে নেট ডিসকানেক্ট হয়ে গেলে আবার তাকে মেইন রুম সেশনে আসতে হয় আর কি, ওইখান থেকে পাঠাইতে হয়। সুব্রত মজুমদার। স্যার আমার এলাকায় প্রচন্ড পরিমাণে নেট সমস্যা স্যার, কিছুক্ষণ পর পর। সুব্রত মজুমদার, হ্যাঁ আপনাকে আমি পেয়েছি। সো প্লিজ ডু জয়েন ইন দ্য ব্রেকআউট রুম সেশন এবং ট্রাই করেন যেন আর মানে মানে ইন্টারনেট কানেকশনটা ধরে রাখার জন্য। ওকে, ওকে, যাই হোক, পাঠিয়ে দিয়েছি তাকে। ওকে, আপনি চলে যান, আপনি লিভ করেন। ওকে, আপনাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি, একসেপ্ট করলে আপনি জয়েন করে ফেলবেন ওকে। ওকে, এরপর আসি ব্রেকআউট। ব্রেকআউট কথার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া বা প্রাদুর্ভাব। ছড়িয়ে পড়া বা প্রাদুর্ভাব। এবং আমরা 19-এর শেষে এবং 20-এর শুরুতে আমরা দেখেছি যে করোনা ভাইরাস ব্রোক আউট, ওকে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। ওকে, যে করোনা ভাইরাসটা কি পড়েছিল, ছড়িয়ে পড়েছিল। এরপরে যেটা হচ্ছে ব্রেক আপ, আমার মনে হয় না এটা কারোর লেখা উচিত, বিকজ ইউ অল পিপল নো দ্য মিনিং অফ দিস ওয়ার্ড। তাহলে একটু শিখে রাখেন, এই যে ওয়ার্ডটা আপনি জানেন, আগে থেকেই জানেন, বাট এটার সূত্রটা কোত্থেকে আসছে দেখেন, ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু, যে ব্রেক আপ হয়ে গেছে ওদের মধ্যে। এই ওয়ার্ডটা আপনি ছোটবেলা থেকে জানেন, কিন্তু এটার সিচুয়েশন বা অরিজিন কিন্তু হচ্ছে এই ফ্রেজাল ভার্ব। তাহলে দেখেন যে এই যে ফ্রেজাল ভার্বই শিখছেন আপনি, কিন্তু জানেন না যে এটা আসলে ফ্রেজাল ভার্ব ছিল। ওকে, আচ্ছা এরপরে আসি হচ্ছে ব্রিং আপ কথার অর্থ হচ্ছে বেড়ে ওঠা। এই যে আপনাকে শেখানো হয়েছিল আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ, তাহলে ব্রিং, ব্রট, ব্রট ওইটারই কিন্তু V3। ওকে, তাহলে ব্রিং আপ কথার অর্থ হচ্ছে বেড়ে ওঠা বা লালিত পালিত হওয়া। ব্রিং আপ, বেড়ে ওঠা। সারা ইজ ব্রিংিং আপ হার চিলড্রেন বাই হারসেলফ, নিজে নিজে কি করছে, তার চিলড্রেনকে বা তার সন্তানকে লালিত পালিত করছে। এবং দিস ইজ দ্য স্যাডেস্ট ট্রুথ, মানে এটাকে আমরা বলি ফ্লিপ সাইড অফ লিভিং ইন আ ডেভেলপিং মানে ডেভেলপড কান্ট্রি। লাইক আপনাকে এই ধরনের সিচুয়েশন, মুদ্রার ওই পিঠটাও দেখতে হবে, যে আমরা যে আসলে দেখি যে দেশের বাইরে গিয়ে আহ মানে কিছুদিন পর গাড়ি করে ফেলছে বা কিনে ফেলছে, একটা বেটার লাইফ স্ট্যান্ডার্ড অফ লিভিং। বাট কিছু ফ্লিপ সাইড আছে, কিন্তু উল্টা দিকও আছে। সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনাকে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই জব করতে হচ্ছে, এবং আপনি দেখতেছেন যে আপনার বাচ্চাটা কাঁদতেছে যখন আপনি লিভ করতেছেন, এবং বাচ্চাকে রেখে যেতে হচ্ছে, তাকে ডে কেয়ারে দিয়ে যেতে হচ্ছে, দেখা যাচ্ছে জামা ধরে টেনে ধরছে, কান্নাকাটি করে আপনাকে যাইতে দেবে না। বাট ওই ইমোশনটাকে দূরে রেখে আপনাকে দেখা যাচ্ছে যে ডে কেয়ারে রেখে আপনাকে চাকরিতে যেতে হচ্ছে। সো দিস ইজ দ্য স্যাডেস্ট ট্রুথ। ওকে, এটা হচ্ছে ফ্লিপ সাইড, যে ডেভেলপ কান্ট্রিতে বসবাস করার, মানে এটা হচ্ছে উল্টা দিক। মানে ভালো দিক খারাপ দিক সবই আছে, প্লাস মাইনাস সব সাইডে আছে। ওকে, বার্ন আউট কথাটার অর্থ এখানে দুটো লিখতে পারেন, একটা হচ্ছে নষ্ট হওয়া আর একটা হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া। নাম্বার 1 দিয়ে লেখেন নষ্ট হওয়া, নাম্বার 2 ক্লান্ত হয়ে যাওয়া, বার্ন আউট। কল ব্যাক, এই কথার বাংলা লেখার দরকার নাই, বিকজ বাংলাটা আমরা বেশি টাফ হয়ে যাবে। কল ব্যাক ইজ কল ব্যাক। ওকে, যেমন একাডেমির কোনো বাংলা নাই, একাডেমি ইজ একাডেমি। বাংলা একাডেমি বাংলাদেশের বাংলা ভাষার দেখভাল করে, কিন্তু তাকে কি প্রশ্ন করছেন, তোমরা যে বাংলা ভাষার দেখভাল করো, একাডেমির কি বাংলা বানাইতে পারছেন আজ পর্যন্ত আমরা? তাহলে ওইটাই আপনি ইংলিশ ওয়ার্ড নিয়ে চালাচ্ছেন, তাহলে কি দেখভাল করবেন আপনারা বাংলা ভাষার? আচ্ছা, এরপরে আসি কল অফ, এটা লিখেন। কল অফ কথার অর্থ হচ্ছে স্থগিত রাখা। কল অফ, স্থগিত রাখা।
দ্য গেম ওয়াজ কল্ড অফ বিকজ অফ ব্যাড ওয়েদার, মানে খারাপ ওয়েদারের কারণে কি করা হয়েছে, স্থগিত রাখা হয়েছে খেলাটা। ওকে, নেক্সট কল অফ। এরপরে আসি কাম ডাউন, শান্ত হওয়া। কাম ডাউন কথার অর্থ হচ্ছে শান্ত হওয়া। ফেসবুকের কল্যাণে আপনার একটা গান, ঝাঁকড়ি চুলের একজন মানুষ এসে বেবি কাম ডাউন রিলেটেড গান গায়, ওকে, সেখান থেকেও আপনারা হয়তো এই ওয়ার্ডটা জানেন বা আগে থেকেও জানেন। সো কাম ডাউন কথার অর্থ হচ্ছে শান্ত হওয়া। ক্যারি অন, চালিয়ে যাওয়া। ক্যারি আউট, পরিকল্পনা অনুযায়ী কাজ করা। পরিকল্পনা অনুযায়ী কাজ করা। চেক ইন, কোথাও গিয়ে ওঠা। এটা একটা হোটেল, মোটেল, রিসোর্ট রিলেটেড টার্ম, লাইক ট্রাভেলিং রিলেটেড টার্ম কি, ওকে। চেক ইন, কোথাও গিয়ে ওঠা। তাহলে এটাও আর একটা নোট নিয়ে রাখতে পারেন। চেক আউট, কোথা থেকে চলে যাওয়া, মানে বিল পরিশোধ করে কোথা থেকে চলে যাওয়া। চেক ইন, চেক আউট। লাইক আপনি চেক ইন করছেন, লাইক আপনি কোনো 5 স্টার চেইনে যদি ফোন দেন, লাইক ওয়েস্টিনে আপনি ফোন দিয়েছেন, আপনি ফোন দেওয়ার সাথে সাথেই বলবে যে ওয়েন ডু ইউ ওয়ান্ট টু চেক ইন আওয়ার হোটেল, যদি আপনি রিজার্ভেশনের জন্য ফোন দেন, ওকে। এবং আপনার হোয়াট উইল বি দ্য ডিউরেশন অফ ইউর স্টে, ওকে, মানে আপনি কতদিন থাকতে চাবেন, এই ইনফরমেশন তারা সর্বপ্রথমে নিবে। সো এখানে আমরা বলছি চেক ইন, চেক আউট, হোটেল, মোটেল, রিসোর্ট রিলেটেড টার্ম। এবং ফেসবুক হচ্ছে এমন একটা মাধ্যম যে মাধ্যমে আপনি কোথাও না গিয়েও কিন্তু চেক ইন করতে পারেন। লাইক আপনি ফেসবুকে চেক ইন দিলেন যে লাস ভেগাস নেভাডা, কিন্তু দেখা যাচ্ছে আপনি বসে আছেন হচ্ছে লালবাগের চিপায়, কিন্তু চেক ইন দিয়ে দিয়েছেন লাস ভেগাস নেভাডা। এটা ফেসবুকেই সম্ভব। ওকে, নেক্সট কাউন্ট অন কথার অর্থ হচ্ছে নির্ভর করা। কাউন্ট অন, ইউ ক্যান কাউন্ট অন মি টু কিপ ইউর সিক্রেট। কাউন্ট অন, নির্ভর করা। কাট ডাউন অন, কমানো। কাট ডাউন অন, কমানো। I've decided to cut down on the amount of suicide. আমি সিদ্ধান্ত নিয়েছি যে আসলে সুইটসটাকে কি করব, কাট ডাউন করে ফেলবো। ওকে, অ্যান্ড রিয়েলি সুইট কিন্তু আসলে আমরা মনে করি যে মিঠাই জাতীয় জিনিস আমাদের মুখ মিষ্টি করে বা মনকেও মিষ্টি করে, বাট দেয়ার ইজ সাম নেগেটিভ সাইডস, ওকে, মানে সুইটসেরও কিছু নেগেটিভ সাইড আছে যেটাকে আমরা বলি। এবং আমাদের শরীরের জন্য যতটুকু পরিমাণ সুইট দরকার সেটা কিন্তু আমরা ফল ফুল থেকেই খেলে আমাদের ওই অ্যামাউন্টটা পূর্ণ হয়ে যায়। এবং এক্সট্রা আলাদা করে আমরা যে চিনি বা এই জাতীয় কিছু খাই সেটা টোটালি আমাদের একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করে যদি আমরা পরিমাণ থেকে বেশি খাই। ওকে, ড্র আপ কথাটার অর্থ হচ্ছে খসড়া করা। খসড়া মানে কি, রাফ করা। দে ড্রু আপ এ কন্ট্রাক্ট, খসড়া করা বা রাফ করা। ড্রপ ইন, এটা খুবই ইউজড একটা ওয়ার্ড এবং আইএলটিএস এর স্টুডেন্টরাও এই ওয়ার্ডটা খুব বেশি পায়। ড্রপ ইন কথাটার অর্থ হচ্ছে দেখা করে যাওয়া। দেখা করে যাওয়া। Why don't you drop in to see us on your way home? তুমি তোমার বাসায় ফেরার পথে আমাদের সাথে কেন দেখা করে যাও না? তাহলে খুব সুন্দর একটা ওয়ার্ড, ওকে, ড্রপ ইন। ড্রপ ইন, তুমি তোমার বাসায় ফেরার পথে আমাদের সাথে কেন দেখা করে যাও না? লাইক আপনি আপনার বন্ধুকে বলছেন, হেই, ড্রপ ইন টু সি আস অন ইউর ওয়ে হোম, মানে তুমি তোমার বাসায় ফেরার পথে আমাদের সাথে একটু দেখা করে যেও, ওকে। খুব সুন্দর একটা ওয়ার্ড এবং এক্সপ্রেশন। ড্রপ ইন মাথায় রাখবেন, মুখস্থ করে ফেলবেন, এবং মুখস্থটাও আসল উদ্দেশ্য না, ইউ হ্যাভ টু ইউজ ইন ইউর ডেইলি কনভারসেশন, তাহলে দেখবেন যে মনে থাকে আর কি। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আহ এই ক্লেইমটা আমরা প্রত্যেকটা স্টুডেন্ট থেকে পাই, এবং সেটা প্রত্যেকটা স্টুডেন্ট না, প্রত্যেকটা মানুষের জন্য সেটা সত্য। আমার জন্য সত্য, যারা জিআরই জিম্যাট দিয়ে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে গেছে দেশের বাইরে তাদের জন্য সত্য। ভোক্যাবুলারি আপনি যত বেশি পড়বেন তত বেশি ভুলবেন। লাইক আজকে মুখস্থ করবেন, পরের দিন ভুলে গেছেন, মনে নেই। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে হয়। তাহলে মনে রাখতে হয় কিভাবে, ওগুলোকে রিক্যাপ করতে হয়, মানে ওগুলোকে রিভিশন দিতে হয়, এবং আপনার কথাবার্তার মধ্যে ভোক্যাবুলারি গুলোকে নিয়ে আসতে হয়, তাহলে আমাদের এটা মনে থাকে, ওকে। এবং ফ্যাক্টটা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে দেখবেন যে মনে থাকবে। বাট একটা ভোক্যাবুলারি মুখস্থ করে আপনি কখনো ইউজই করেন নাই, দেখবেন যে 3-4 দিন পরে আপনি ওই ভোক্যাবুলারি আর মনে রাখতে পারছেন না। এটাই কিন্তু সবার ক্ষেত্রেই হয়, শুধু আপনার ক্ষেত্রে না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সত্য।
আচ্ছা, নেক্সট, ড্রপ আউট, এটা বুঝতেই পারছেন, ঝরে পড়া। He dropped out of college and joined the army. সে কলেজ থেকে ঝরে পড়েছিল এবং আর্মিতে জয়েন করেছিল। ওকে, ড্রপ আউট। ফিগার আউট কথার অর্থ হচ্ছে বুঝতে পারা। ফিগার আউট, বুঝতে পারা। ফাইন্ড আউট, খুঁজে পাওয়া। ফাইন্ড আউট, খুঁজে পাওয়া। ফোকাস অন, চোখ রাখা। ফোকাস অন, চোখ রাখা। গেট বাই কথার অর্থ হচ্ছে কোনো মতে বেঁচে থাকা, মানে কোনো মতে বেঁচে আছে আর কি, মানে কায়ক্লেশে জীবন ধারণ করা, যদি বাংলাটা এক্সাক্ট লিখতে চান। বাট কায়ক্লেশে কথাটা অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে যাবে, লিখে রাখেন কোনো মতে বেঁচে থাকা, মানে টিকে আছে আর কি। এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে স্টুডেন্টস উইদাউট জবস হ্যাভ আ হার্ড টাইম গেটিং বাই। লাইক যে স্টুডেন্টের জব নাই, সেই স্টুডেন্টই বুঝে যে আসলে দিন কেমন যাচ্ছে, মাস কেমন যাচ্ছে, মানে মোমেন্টগুলো কেমন যাচ্ছে। যদিও আমরা ঢাকা শহরে ব্যাপারগুলো ফিল করেছিলাম যখন আমরা স্টুডেন্ট ছিলাম, বাট বাংলাদেশের ব্যাপারটা একরকম, আর দেশের বাইরের কনটেক্সটটা আরেকটু অন্যরকম। ওকে, লাইক আমরা আমাদের কিছু ফ্রেন্ডসদের দেখেছি যে ক্লাসরুম, হল এবং টিউশনি এটার উপরেই থাকতো, বিকজ বাসা থেকে কোনো সাপোর্ট নেই, বরঞ্চ উল্টা আরো বাসাতে সাপোর্ট করতে হয়, এটা একটা সিচুয়েশন। আরো যদি আপনাকে একদম জেনুইন কনটেক্সট আমরা বলি, বিকজ আমরা জানি সিচুয়েশনগুলো, আপনি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো দিকে যাওয়ার কথা বলছেন, সেটা হতে পারে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য যে ধরনের কান্ট্রিগুলো আছে। লাইক ডেভেলপ কান্ট্রিগুলো কি চায় আপনারা, যদি আপনি সেলফ ফান্ডেড হয়ে যান, মানে আপনি নিজের টাকা দিয়েই পড়তে যাচ্ছেন, তারা চায় আপনি একটা কিছু অ্যামাউন্ট আমাদের দেশে এসে খরচ করেন, এরপরে আপনি ইনকাম করেন। ওকে, এটা তাদের উদ্দেশ্য। ব্যাপারটা হয় এরকম। আরেকটি ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া। সো স্কলারশিপ নিয়ে পড়তে গেলে ব্যাপারটা হবে যে আপনি ফ্রি, উইদাউট কস্টে আপনি পড়তে পারছেন, বরং উল্টা আপনি টাকা ইনকাম করতে পারছেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কি আসলে ব্যাপারটা এরকম? লাইক মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা যেই কি দেখাই, লাইক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যেটা দেখায়, এটা 100টা স্টুডেন্টের মধ্যে কয়টা জেনুইন আছে? এটা কিন্তু একটা বিগ ইস্যু। ওকে, এবং এমন অনেক দেখা গেছে যে ইউএস এর একটা ইউনিভার্সিটি যেহেতু ভর্তি হয়ে সে কি করছে, সে ওটা কন্টিনিউ করে নাই, অন্য কোনো কোর্সে চলে গেছে, লাইক ইএসএল কোর্সে চলে গেছে। তাহলে আমরা কিন্তু আমাদের বাঙালিদের বা বাংলাদেশের সুনাম থেকে কিন্তু দুর্নাম হয়ে যাচ্ছে বেশি। ওই ইউনিভার্সিটি যদি বলে যে আমি বাংলাদেশ থেকে আর কোনো স্টুডেন্ট নিব না, এটা কিন্তু অস্বাভাবিক কোনো কিছু হবে না, বিকজ এই ধরনের কাহিনী করছে। এবং এই ছেলেটা বা এই স্টুডেন্টেরও কিছু করার নাই, কারণ ওইখানে যে খরচ, সেই খরচ তো বিয়ার করতে পারবে না। এটা একটা বড় ইস্যু, এবং এটা কিন্তু ইদানিংকালে খুব বেশি হচ্ছে। ওকে, লাস্ট কিছু বছর ধরে এটা খুবই বেশি বেড়ে গেছে আর কি। সো এটা আমাদের নেক্সট জেনারেশনের স্টুডেন্টের জন্য একটা ব্যাড নিউজ, যে লাইক কোনো একটা ডিপার্টমেন্ট থেকে, ধরেন কোনো একটা ইউনিভার্সিটি কোনো একটা ডিপার্টমেন্ট থেকে এসে আপনার অর্গানাইজেশনে যদি সে ভালোভাবে বিহেভ না করে, রেপুটেশনের জায়গায় উল্টো আরো ক্ষতি করে রেখে যায়, তাহলে আপনি কি হবেন যে ওকে, আমি এই ডিপার্টমেন্ট থেকে ফার্দার আর কোনো স্টুডেন্টই নিব না। এটাই তো আপনার নর্মাল সেন্স হওয়া উচিত। তাহলে ওদেরও কি ব্যাপারটা এরকমই হয়? এখন ফ্যাক্ট হচ্ছে যে এই যে 20 আওয়ার্স এবং এক্সট্রা পেমেন্ট, দ্যাট উইল বি ভেরি মাচ টাফ ইন দ্য আপকামিং ডে, যেটা আমরা শুনতে পাচ্ছি। ওকে, বাট কোনো কিছুই এক্সাক্ট না, যে কোনো কিছুই হতে পারে। সো কোনো কান্ট্রিতে যাওয়ার আগে অবশ্যই সেই ফ্যাক্টগুলো আমাদেরকে জেনে যেতে হবে। তো এখানে যেটা বলছে যে একটা স্টুডেন্টের যদি জব না থাকে, তাহলে ওই জায়গায় কিন্তু সার্ভাইভ করা ইটস সো ডিফিকাল্ট। ওকে, এবং ক্যানাডাতে এই ধরনের অনেক সিচুয়েশন আছে, বাংলাদেশ থেকে বাবা মারাও বুঝতেছে না, আবার ওখানে ওরাও কিন্তু খুব ইনহিউম্যান সিচুয়েশনে আছে, বিকজ অফ দে হ্যাভ নো জব। সো জব না পেলে আপনি ওখানে কি খাবেন? কারণ আপনি এখান থেকে যে টাকাটা পাঠাচ্ছেন সেটা তো বিডিটি চিন্তা করতেছেন, কিন্তু ওটা তো হয়ে যাচ্ছে ডলার। সো ব্যাপারটা কিন্তু, রেশিওটা কিন্তু ইজ হিউজ, অ্যারাউন্ড মেবি এখন অনেক উঠে গেছে, অ্যারাউন্ড 20 আপ হয়ে গেছে মেবি, লাইক ফর্মালি, আই ডোন্ট নো, আশেপাশে হয়তো বা থাকতে পারে। ওকে, আর মানে অন্য মার্কেট থেকে কিনতে গেলে তো আরো অনেক বেশি হবে হয়তো বা।
নেক্সট সিচুয়েশন যেটা আসছে সেটা হচ্ছে গেট অন, কথার অর্থ হচ্ছে উঠা বা আরোহণ করা। I'm trying to get on the flight to Paris, okay? মানে উঠা, ফ্লাইটে ওঠা, get on the bus, get on the plane, get on the flight, যে কোনো কিছু হতে পারে। গেট রিড অফ, মুক্তি দেওয়া বা ওটাকে ছেড়ে দেওয়া, মুক্তি দেওয়া। গেট রিড অফ দ্যাট ওল্ড টি শার্ট, ইট ইজ সো র্যাগড। র্যাগ কথার অর্থ হচ্ছে যে একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মানে কাপড় আর কাপড় নাই, মানে ওটা একদম বাজে কন্ডিশন হয়ে গেছে, খুবই জীর্ণ শীর্ণ অবস্থা। তাহলে গেট রিড অফ কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে মুক্তি দিয়ে দেওয়া, মানে ওটা আর ওর প্রতি আর মায়া দেওয়া না, ওটাকে ফেলে দাও বা নিয়ে যাও, ভেঙে ফেলো বা ওটাকে ওখান থেকে সরিয়ে ফেলো, এ ধরনের কনটেক্সট। গিভ আপ কথার অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। গো থ্রো কথার অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, গো থ্রো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। হ্যান্ড ইন কথার অর্থ হচ্ছে জমা দেওয়া, হ্যান্ড ইন। প্লিজ হ্যান্ড ইন ইউর পেপারস বিফোর ফ্রাইডে, মানে ফ্রাইডের আগেই তুমি তোমার পেপারগুলো কি দিয়ে দিও, জমা দিয়ে দিও। প্লিজ হ্যান্ড ইন ইউর পেপারস বিফোর ফ্রাইডে। হ্যান্ড ইন কথার অর্থ হচ্ছে জমা দেওয়া। নেক্সট হারি আপ কথার অর্থ হচ্ছে তাড়াহুড়ো করা। হারি আপ অ্যান্ড ফিনিশ ইউর লাঞ্চ অর উইল মিস দ্য ট্রেন, তাড়াতাড়ি করো, লাঞ্চ শেষ করো, নাহলে আমরা ট্রেনটা মিস করবো, ব্যাপারটা এটা। হারি আপ। কিপ অন কথার অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া। ইফ ইউ কিপ অন মেকিং দ্যাট নয়েজ আইল গেট অ্যানোয়েড। কিপ অন চালিয়ে যাওয়া। কিক অফ এটা একটা স্পোর্টস রিলেটেড টার্ম, এবং এখানে এখন স্টুডেন্ট বা পার্টিসিপেন্ট আছেন আমি সহ 109 জন, হয়তো আপনাদের মধ্যে অনেকে আছে ফুটবল রিলেটেড ফ্যাক্টগুলোতে খুব বেশি ইন্টারেস্টেড, যেটা আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফে ছিলাম। ওকে, সো কিক অফ নামে যে একটা প্রোগ্রাম হয় আপনারা হয়তো জানেন, যে ফুটবল বা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার আগে একটা কিক অফ প্রোগ্রামে কিছু আলোচনা বা ডিসকাশন করে। ওকে, তাহলে কিক অফ কথার অর্থ হচ্ছে শুরু হওয়া, এটা একটা স্পোর্টস রিলেটেড টার্ম। ওকে, দ্য রাগবি ম্যাচ কিকড অফ অ্যাট 3 o'clock, মানে রাগবি ম্যাচটা 3টাতে কি হয়েছিল, শুরু হয়েছিল। তাহলে কিক অফ কথাটার অর্থ হচ্ছে শুরু হওয়া। স্টার্ট এর সিনোনিমটা হচ্ছে কিক অফ, বাট এটা স্পোর্টস রিলেটেড টার্ম, স্পোর্টস এটা কথাটাকে বেশি ইউজ করা হয়। ওকে, লাইক আপনি আবার বলছেন যে আওয়ার ক্লাস উইল কিক অফ, ওকে, তাহলে এটা ব্যাপারটা আবার মানে জোর করে নিয়ে আসলেন, বাট স্পোর্টস রিলেটেড ফ্যাক্ট হলে আপনি এটাকে ইউজ করতে পারেন। ওকে, লুক অন কথার অর্থ হচ্ছে দেখা। If you don't want to take part in the game, you can look on for now. Okay? মানে তুমি যদি খেলায় অংশগ্রহণ করতে না চাও, তুমি কি করতে পারো, খেলাটাকে দেখতে পারো। লাইক এই ধরনের হয়তো আপনাদের অনেক সিচুয়েশন আছে, as because I'm from the subdivision of sub-district part of Bangladesh, লাইক আমি কুষ্টিয়া, যেটা আমাদের মফস্বল শহর বলে আর কি, কুষ্টিয়া থেকেও একটু ভিতরে। সো আমার ছেলেবেলাটা যেমন ছিল, আমার মনে করি যে এখানে যারা ব্রাদার্সরা আছেন আপনাদের সাথে হয়তো সিমিলার সিচুয়েশন মিলবে, আই হোপ সো। কখনো এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, লাইক ক্রিকেট খেলতে গেছেন, এখন আহ আপনাদের ফ্রেন্ড সার্কেল, লাইক আমার ফ্রেন্ড সার্কেলে ছিল, এবং আমি মনে করি আপনাদের প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলে এরকম দু একজন আছে, না পারে ব্যাটিং, না পারে বোলিং, না পারে ফিল্ডিং, কিন্তু ব্যাট বলটা হইতেছে তার। এখন ওরে কি করানো হতো, খেলায় নিয়ে, দোস্ত যাও তুমি হচ্ছে আহ ওপেনিং করো, একটা কঠিন বল দিয়ে আউট করায় দিয়ে এবার বসা করছো, তাহলে তুমি বসে থাকো, এবার আমরা খেলি। ওকে, সো এই যে সিচুয়েশন গুলো, যে তুমি এখন খেলা বসে বসে দেখো। ওকে, যে এই যে এখন শীতের সময়টাতে ব্যাডমিন্টনের একটা সিচুয়েশন চলতেছে, এই ধরনের অনেক সিচুয়েশন আছে যে আপনার ব্যাট নাই বা আপনার ফেদারও নাই, কিন্তু দেখা যাচ্ছে যে এমন একটা ফ্রেন্ড, ওর সব কিছুই আছে কিন্তু ও কিছুই পারে না, মানে মারতেই পারে না, খেলতেই পারে না, কোনো স্ম্যাশই দিতে পারে না। তখন কি করবেন, ওর একটু জাস্ট ওয়ার্ম আপ করায় বা বসায় রাখবেন, যে তুমি তাহলে একটু বসো, এবার আমরা গেমস খেলি, ব্যাপারটা এরকম। ওকে, অথবা ইউনিভার্সিটি লাইফে খুব ভালো ক্লোজ সম্পর্ক, ক্লোজ ফ্রেন্ড, কিন্তু দেখা যাচ্ছে কোনো ধরনের ট্যালেন্টই নাই তার স্পোর্টস রিলেটেড, তখন আমরা ওদেরকে কি করি, যে ম্যানেজার বানায় রাখি, তুমি আমাদের টিমটাকে ম্যানেজ করো, যে ডিপার্টমেন্ট ওয়াইজ যখন খেলাগুলো আসে। ওকে, তাহলে এখানে কি বলছি, যে লুক অন ফর নাও, যে তুমি অংশগ্রহণ করতে না চাইলে তুমি জাস্ট দেখো খেলাটা। লুক ফর কথার অর্থ হচ্ছে খোঁজ করা, খোঁজ করা, লুক ফর। লুক ফরওয়ার্ড টু এটার অর্থ কাউকে লিখতে হবে না, বিকজ ইউ নো ইট। ওকে, এবং এটা আমাদের সিচুয়েশনের মধ্যে হয়তো বা ছিল,
লুক ফরওয়ার্ড টু কথার অর্থ হচ্ছে আগ্রহ নিয়ে অপেক্ষা করা। ওকে, আই এম লুকিং ফরওয়ার্ড টু মাই বার্থডে, ইটস ইন 2 days টাইম। ওকে, মানে 2 দিনের মধ্যে আমার বার্থডে আসতেছে। লাইক আপনি ইউকে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, এখন আপনার মনে শুধু মানে ভিসাটা দেয় না কেন বা ইনফরমেশনটা আসে না কেন, এই যে মনের মধ্যে একটা ওয়েট করে থাকা বা অপেক্ষা করে থাকা, যেটাকে আমরা বলি ওয়েট উইথ প্লেজার, মানে আগ্রহ নিয়ে অপেক্ষা করা, এটাকে আমরা বলি যে লুক ফরওয়ার্ড টু। ওকে, তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু অথবা আই লুক ফরওয়ার্ড টু গেটিং মাই ইউকে ভিসা। ওকে, আপনি বলছেন আমি একটা আইফোন কেনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, এই যে অধীর আগ্রহ নিয়ে বসে থাকা। লাইক যারা আর্জেন্টাইন সাপোর্টার আছেন, 2022 সালের ওই অক্টোবরে যে খেলাটা শুরু হলো, ওই তার আগে বা ওই সময়টাতে আপনারা, আমি সহ, আমি নিজেও আর্জেন্টিনার সাপোর্টার, সো ওই সময়টাতে দেখা যাচ্ছে যে 36 বছরের যে একটা মানে অপেক্ষা, মানে এই যে আমরা আগ্রহ নিয়ে বসেছিলাম যে দিস ইজ দ্য লাস্ট চান্স, যে আমরা হয়তো জিতবো, এটাকে আমরা বলি কি লুক ফরওয়ার্ড টু। বাট এই কথাটা সব থেকে বেশি ইউজ হয় ইমেইলের শেষে। ওকে, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। ওকে, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ইউর রিপ্লাই, কথাটা খুব বেশি ইউজ হয়। বাট এই ধরনের কনটেক্সটও আপনি ইউজ করতে পারেন। কোনো একটা বিষয়ের জন্য আপনি আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, কোনো কিছু কেনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, যে কোনো কিছুর জন্য হতে পারে। ওকে, লাইক আপনি বলছেন আই লুক ফরওয়ার্ড টু গেটিং ইউর রিপ্লাই, আই লুক ফরওয়ার্ড টু টকিং টু ইউ, আই লুক ফরওয়ার্ড টু হ্যাভিং এ ডিসকাশন উইথ ইউ, আমি তোমার সাথে একটা ডিসকাশন করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। ওকে, নেক্সট লুক আপ টু, এটা একটা খুব ভালো একটা ওয়ার্ড, লিখে রাখেন। অনুসরণ করা, লুক আপ টু। I always looked up to my father. অনুসরণ করা, হি ওয়াজ এ গ্রেট ম্যান, সে খুবই ভালো মানুষ ছিল। লুক আপ টু, অনুসরণ করা। মুভ আউট, লিখবেন বাধ্য হয়ে কোথা থেকে চলে যাওয়া। মুভ আউট, বাধ্য হয়ে কোথাও, বাধ্য হয়ে কথাটা রাখবেন। তাহলে এটা আবার লিখে রাখেন, আর একটা সাইড নোট নেন, মুভ ইন, তাহলে এর উল্টাটা হবে বাধ্য হয়ে কোথাও গিয়ে ওঠা। তাহলে মুভ ইন এবং মুভ আউট, বাধ্য হয়ে কোথাও গিয়ে ওঠা অথবা বাধ্য হয়ে কোথাও থেকে চলে যাওয়া। লাইক আপনি আপনার ফ্রেন্ডকে বলছেন, ফ্রেন্ডস বা বন্ধু তুমি যে গেলা মিশিগানে, প্রথম দিন যা কি হইলো, কই থাকলা বা কই উঠলা, তখন ও বলতেছে যে আই হ্যাড টু মুভ ইন আ হোটেল। ওকে, বিকজ আই হ্যাড নো আদার অপশনস, তার মানে তার কোনো উপায় ছিল না। এখন হোটেলে থাকতে গেলে দেখা যাচ্ছে যে 100 বা 200 ডলার করে লাগতেছে পার ডে। এখন ওই দেশে তো 100 বা 200 ডলার কিছু না, বাট আপনি তো চিন্তা করতেছেন বাংলাদেশি বিডিটিতে, তাহলে সেটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। ওকে, মানে বাধ্য হয়ে কোথাও গিয়ে ওঠা, বাধ্য হয়ে কোথা থেকে চলে যাওয়া, মুভ ইন মুভ আউট। দেন পাস অ্যাওয়ে, কথার অর্থ হচ্ছে মারা যাওয়া, এটা ডাই এর সিনোনিম। ডাই এর সিনোনিম হচ্ছে পাস অ্যাওয়ে, মারা যাওয়া। মাই গ্র্যান্ডফাদার passed away peacefully in his sleep last night. ওকে, সে তার ঘুমের মধ্যে মারা গিয়েছিল। তাহলে তারা কিন্তু ডাই কথাটা খুব ইউজ করবে না, তারা পাস অ্যাওয়ে কথাটা ইউজ করবে। হ্যাঁ, এটার আর একটা নোট নিয়ে রাখতে পারেন, সেটা হচ্ছে পাস আউট, ও ইউটি, আউট। পাস আউট কথাটার অর্থ হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া, লাইক সেন্সলেস হয়ে যাওয়া। পাস আউট কথাটার অর্থ হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। রুল আউট কথার অর্থ হচ্ছে বাদ দেওয়া বা সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া, শুধু এটুকু লিখে রাখতে পারেন, বাদ দেওয়া, রুল আউট। Since he had a sound alibi, since he had a sound alibi, alibi কথাটার অর্থ কেউ জানি? alibi, কোনো এখানে ল রিলেটেড কোনো স্টুডেন্ট বা ওয়ার্কিং পারসন কেউ আছেন, ল পড়ছেন বা ল রিলেটেড কোনো কাজ করছেন? অ্যালিবাই কথাটার অর্থ হচ্ছে অজুহাত বা যুক্তি। হ্যাঁ, রাফিউন্নেসা স্বপ্ন, প্লিজ, অ্যালিবাই মানে কি? আজকে সকালে ক্লাসে দেখেছি তোমাকে। হ্যাঁ, ক্লাসে ছিলাম তো না? জি স্যার, ক্লাসে ছিলাম। হ্যাঁ, অ্যালিবাই মানে কি ভুলে গেছি? এটা তো আইএলটিএস জি এর স্যার। বইয়ের প্রথম বা সেকেন্ড ওয়ার্ডটাই তো মনে হয় অ্যালিবাই থাকার কথা, নাকি ওটা অলবেইট ছিল মনে হয়। ওকে, অ্যালিবাই কথার অর্থ হচ্ছে অজুহাত বা যুক্তি। ওকে, অজুহাত বা জি স্যার। যুক্তি, সেটাকে বলা হয় অ্যালিবাই। আমি I came to know this word for the first time in my life. Maybe এটা 2009 এর শেষের দিকে হবে, এই ওয়ার্ডটা আমি শিখেছিলাম। ওকে, এবং শিখেছিলাম আমি ওই একটা ব্যান্ড আছে, নাম হচ্ছে বিটলস, আপনারা অনেকে হয়তো জানবেন বিটলস, এবং ওর একটা ফেমাস একটা মিউজিক আছে
সং আছে, এটার নাম হচ্ছে হোটেল ক্যালিফোর্নিয়া, বিটলসের। ওকে, সো এই গানটা যখন শুনতে যাই তখন এই ওয়ার্ডটা আমি পেয়েছিলাম, অ্যালিবাই। অ্যালিবাই কথার অর্থ হচ্ছে অজুহাত বা যুক্তি। ওকে, সিন্স হি হ্যাড a sound alibi, the police ruled him out as a suspect. পুলিশ তাকে কি করছে, তাকে বাদ দিয়ে দিছে। তার যেহেতু একটা আহ অজুহাত আছে বা তার একটা যুক্তি আছে তার কথার মধ্যে। লাইক সিচুয়েশনটা আমি যদি একটা ভিজুয়ালাইজেশন আপনাদেরকে ক্রিয়েট করাই, লাইক কোনো একটা এলাকায় যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে, তাহলে দেখা যাচ্ছে ওই এলাকা বা ওই এলাকার আশেপাশে যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী থাকে, তাকে সাধারণত ধরে নিয়ে আসে যে তুমি হয়তো বা ছিলে বা তুমি হয়তো বা এই কাজ করছো। সে কাজ করুক আর না করুক, এই ধরনের কিছু সিচুয়েশন চলে আর কি। যদিও বাংলাদেশের ক্ষেত্রে সবকিছুই উল্টা হবে। আহ যাই হোক, দ্যাটস এ ডিফারেন্ট কল। তো উনি এসে বলতেছে যে কাজটা ঘটছে 5 তারিখ, কিন্তু আমি তো 3 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ছিলাম ইন্ডিয়াতে, এই যে দেখেন সমস্ত ডকুমেন্টস আমি আপনাকে প্রোভাইড করছি। এখন পুলিশ কি বললো, তাহলে তাহলে একটা মানুষ তো দুইটা জায়গায় এক্সিস্ট করতে পারে না সাইমultaneously। তাহলে তার কথাটা কি একটা, মানে যুক্তিটা তার একটা লজিক্যাল যুক্তি। বাট বাংলাদেশ হলে কি হতো, আমি এত কিছু বুঝি না, তুমি কোর্টে যায় এগুলোকে বোঝায়। ওকে, আচ্ছা যাই হোক, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আচ্ছা, নেক্সট থিং, রান আউট অফ কথার অর্থ হচ্ছে ফুরিয়ে যাওয়া। রান আউট অফ, ফুরিয়ে যাওয়া বা ব্যবহার করে নিঃশেষ করে ফেলা, ফুরিয়ে ফেলা আর কি, ফুরিয়ে যাওয়া। সেট আপ কথার অর্থ হচ্ছে স্থাপন করা। টেক আফটার কথার অর্থ হচ্ছে সাদৃশ্য হওয়া। অনেকে আপনারা বুঝবেন যে দেখাশোনা করা না, লুক আফটার কথার অর্থ দেখাশোনা করা, বা টেক আফটার কথার অর্থ হচ্ছে সাদৃশ্য হওয়া। টেক আফটার কথার অর্থ হচ্ছে সাদৃশ্য হওয়া। টেক আফটার সিচুয়েশনটা দুইটা ওয়েতে হয়। একটা হচ্ছে চেহারার দিক থেকে হয় টেক আফটার। ওকে, লাইক আমরা বলি যে আই টেক আফটার মাই ফাদার। লাইক আমার বাবাকে যদি আপনারা দেখতেন, যদিও তিনি পৃথিবীতে নাই, আমাকে যদি কেউ না দেখেও বলে যে এটা রাশেদের বাবা, এটা বলা যেত, বিকজ মানে আমার বাবা এবং আমি দেখতে অনেকটা একই রকম। Okay? তাহলে এটা একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের দিক থেকে হয়। আরেকটি সিচুয়েশন হয় হচ্ছে বিহেভিয়ারের দিক থেকে। ওকে, লাইক অনেকে বলে যে আহ এই ফ্যামিলিতে মা এবং মেয়ের ব্যবহারটা একদম একই রকম। মাও যেমন গেস্টদেরকে খুব বেশি সম্মানিত করে বা সিনসিয়ারিটি দিয়ে তাদেরকে দেখাশোনা করে, তার মেয়েটাও ঠিক একইভাবে হসপিটালিটি প্রোভাইড করে। ওকে, তার মানে বিহেভিয়ারের দিক থেকে হয়। টেক আফটার কথার অর্থ হচ্ছে সাদৃশ্য হওয়া, আর লুক আফটার কথার অর্থ হচ্ছে দেখাশোনা করা। ওকে, টেক কেয়ার অফ যত্ন নেওয়া। প্লিজ টেক কেয়ার অফ মাই ক্যাট ওয়েন আই এম অ্যাওয়ে। আমাদের বাংলাদেশে ক্যাট বা ক্যাট লাভারের সংখ্যা ইদানিংকালে অনেক বেড়ে গেছে, আগেও হয়তো বা ছিল, বাট ব্যাপারটা অতটা মানে আমরা ফিল করতাম না। ইদানিংকালে আমরা অনেক দেখি যে পোস্টার হাউস বা এই ধরনের কিছু ক্যাট রিলেটেড ফ্যাক্ট গুলো আমাদের মধ্যে এটা বেড়েছে আগে থেকে। নেক্সট, থিঙ্ক ওভার, পুনরায় চিন্তা করা। টেক ইউর টাইম অ্যান্ড থিঙ্ক ইট ওভার বিফোর ইউ ডিসাইড। মানে তুমি আবার একটু টাইম নাও, তুমি আবার একটু চিন্তা করো এবং তারপরে ডিসাইড করো। ট্রাই অন, এটা ট্রাই অন কথার অর্থ হচ্ছে চেষ্টা করা, বাট এখানে আসলে চেষ্টা করা বোঝাচ্ছে না। ট্রাই অন কথার অর্থ হচ্ছে পরিধান করা। লাইক আমরা কোনো প্রোডাক্ট কেনার আগে একবার ট্রায়াল দিয়ে দেখি বা পরে দেখি যে আসলে এটা আমাদের কেমন লাগছে দেখতে, বা এটা আসলে আমাকে ফিট করে কিনা, এটাকে বলা হচ্ছে ট্রাই অন। ওকে, সো কথাটা আমরা বলছি গো হ্যাড অ্যান্ড ট্রাই ইট অন অ্যান্ড সি ইফ ইট ফিটস অর নট, যে তুমি একটু পইরা দেখো যে এটা তোমার কেমন লাগছে বা হচ্ছে কিনা তোমার। ওয়ার্কআউট কথার অর্থ হচ্ছে আমরা আগে বলতাম এক্সারসাইজ, এখন আমরা এটাকে ওয়ার্কআউট বলি, যেটাকে আমরা বলি ব্যায়াম করা। বাট ছোটবেলায় আমরা এটাকে বলতাম এক্সারসাইজ। অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয় যুগের হাওয়ার সাথে সাথে। যেমন আপনি ছোটবেলায়, যেমন আমাদের বাবাদের সময়টাতে, মানে আমাদের বাবারা যখন ইয়াং এইজে ছিল, ওই সময় তারা বলতো জগিং। আমরাও শিখছি ছোটবেলায় জগিং, চলো একটু যাই জগিং থেকে আসি, মানে একটু দৌড়াদৌড়ি একটু লাফঝাপ করে আসি বাইরে থেকে, বা একটু হেঁটে আসি। এখন জগিং কথাটাকে মানুষ ইউজ করে না, এখন বলে কার্ডিওতে যাচ্ছে। তার মানে জগিংও যা কার্ডিও তা একই। মানে কার্ডিও বলতে ওই হাঁটা চলা বা জগিং এর মতো করে হাঁটা, সেগুলোকে বলা হয় কার্ডিও, বা একটু এক্সারসাইজ, হালকা ওয়ার্ম আপ, এই ধরনের ফ্যাক্টস গুলোকে আমরা বলি।
পুট আপ উইথ লিখবেন সহ্য করা, পুট আপ উইথ সহ্য করা। I can't put up with this noise any longer. Put up with সহ্য করা। ওকে, তাহলে কথাগুলো কিন্তু ইউজ করবেন, এবং এখন যেগুলো পড়তে যাচ্ছেন মোস্ট অফ দেম আর ওয়াইডলি ইউজড বাই দ্য নেটিভ স্পিকার্স। ওকে, পুট আপ উইথ এখন থেকে যেগুলো পড়তে যাচ্ছি খুবই ইউজ করা হয়, নেটিভ স্পিকাররা খুবই ইউজ করে, কথায় কথায় এগুলো কেউ নিয়ে আসে। রিপ আপ কথার অর্থ লিখে রাখেন ছিঁড়ে ফেলা, রিপ আপ ছিঁড়ে ফেলা। He ripped up the letter after reading it. Okay, সে লেটারটা কি করেছে, ছিঁড়ে ফেলেছিল লেটারটাকে পড়ার পরে। যদিও আজকাল আমরা লেটার কেউ পড়ি না, হয়তো বা মানে আমি আমার জীবনে আমি নিজেকে মিলেনিয়াল আকারে দাবি করব, কারণ আমার এইজটা হচ্ছে ওই 90s এর একদম আর্লিতে। সো লাইক জেনজি তো আসলো হচ্ছে 96 বা 97 বা এই ধরনের টাইম ফ্রেম থেকে। সো আমরা আসলে ওই জেনারেশনও দেখছি, আবার এই জেনারেশনও দেখতেছি। সো এখানে আমি আমার জীবনে মাত্র একবার লেটার লিখছি, তাও এটা টেস্ট করার জন্য আসলে লেটারটা যায় কিনা। ওই লাল একটা বক্স, মাথায় কালো টুপিওয়ালা এক ধরনের এই যে বিষয় থাকতো, ওইখানে আমরা চিঠি পোস্ট করতাম। বাট ইদানিং কালে মনে হয় না যে কেউ লেটার লিখে, লাইক বিজনেস পারপাস বা অর্গানাইজেশনাল পারপাস ছাড়া। এখন সবাই ইমেইলই লিখে সাধারণত। আচ্ছা, রিপ আপ কথার অর্থ ছিঁড়ে ফেলা। ফল অ্যাপার্ট খুবই ওয়াইডলি ইউজড হয়। আপনি লাইক মুভি দেখেন, সিরিজ দেখেন, দেখবেন যে এই ওয়ার্ডটা ইউজ হয়, ফল অ্যাপার্ট মানে ভেঙে ভেঙে যাওয়া। এটা যে কোনো কিছু হতে পারে, এটা রিলেশনশিপও ফল অ্যাপার্ট করে। ওকে, অথবা অন্য কোনো বিষয়ও আসতে পারে ফল অ্যাপার্ট, মানে কোনো অবজেক্ট টাইপের কোনো বিষয় যদি ভেঙে যায় সেক্ষেত্রেও আপনি বলতে পারেন ফল অ্যাপার্ট। খুবই ইউজড, ওয়াইডলি ইউজড। ফল অ্যাপার্ট, দ্য চেয়ার স্টার্টেড টু ফল অ্যাপার্ট আফটার ইয়ার্স অফ ইউজ, মানে চেয়ারটা কি হয়েছে এতদিনের ইউজ করার পরে ভাঙা যাইতে শুরু করছে, ব্যাপারটা এরকম। আমরা বলছি দেয়ার রিলেশনশিপ স্টার্টেড টু ফল অ্যাপার্ট, ওকে, after this kind of sudden behavior, okay, or unprecedented behavior. তার মানে এই যে আনপ্রেসিডেন্টেড একটা বিহেভিয়ারের কারণে, অভূতপূর্ব একটা ঘটনার কারণে তাদের রিলেশনশিপটা কি হয়ে যেতে থাকলো, মানে ভাঙা যেতে থাকলো। ওকে, ফল অ্যাপার্ট মাথায় রাখবেন এবং মুখস্থ করবেন, শুধু মুখস্থ না, ইউজ করবেন। কালকে থেকে কথাটাকে ইউজ করবেন, লাইক আগামীকাল কোন কথা বলবেন এটা একটা বাক্য তৈরি করবেন। ওকে, এবং মুখস্থ করে ফেলুন, ফল অ্যাপার্ট। বাম্প ইনটু এটাও খুব সুন্দর একটা ওয়ার্ড, বাম্প ইনটু কথাটার অর্থ লিখে রাখেন। বাম্প ইনটু কথাটার অর্থ হচ্ছে হঠাৎ দেখা হওয়া, হঠাৎ দেখা হওয়া, বাম্প ইনটু। ওকে, আপনারা বলেন এই যে মার্কেটে তো XYZ ভাইয়ের সাথে হঠাৎ দেখা হয়ে গেল, এই নিউ মার্কেট গেছিলাম হঠাৎ দেখি বড় ভাই। ওকে, সো এই যে সিচুয়েশনটা, বাম্প ইনটু, আই বাম্প ইনটু মাই ওল্ড ফ্রেন্ড এট দ্য মার্কেট ইয়েস্টারডে, মানে হঠাৎ তার সাথে দেখা হয়ে গেছে। ওকে, দেন ডিগ ইনটু কথার দুটো অর্থ হয়, এখানে যে অর্থটা বোঝাচ্ছে সেটাকে আমরা বলছি অনুসন্ধান করা, অনুসন্ধান করা বা গভীরভাবে মনোযোগ দেয়, এটা লিখে রাখেন, অনুসন্ধান করা। এখানে যেটা আছে ডিগ ইনটু, she dug into the details of the report to find the error. Okay, তার মানে আবার সে অনুসন্ধান করেছিল যে এররটাকে ফাইন্ড আউট করার জন্য। এরপরে যেটা আছে স্পেল আউট, এটা লিখে রাখবেন, পরিষ্কারভাবে বলা, স্পেল আউট, পরিষ্কারভাবে বলা, স্পেল আউট, স্পেল আউট, পরিষ্কারভাবে বলা। ব্যাক অফ পিছিয়ে যাওয়া, ব্যাক অফ। আগেটা যেটা ছিল ক্যান ইউ স্পেল আউট ইউর ইনস্ট্রাকশনস ফর মি, মানে তুমি কি আমাকে তোমার ইনস্ট্রাকশনটা একটু পরিষ্কার করে বলবে। দেন ব্যাক অফ কথার অর্থ হচ্ছে পিছিয়ে যাওয়া। দ্য ডগ গ্রাউলড সো আই হ্যাড টু ব্যাক অফ। ওকে, মানে কুকুরটা কি করছিল, গ্রাউল। গ্রাউল কথার অর্থ কি, ওই যে আপনারা, আমি জানি না রাস্তাঘাটে কখনো কুকুর দ্বারা এনকাউন্টার হয়েছিলেন কিনা, যদিও কুকুরও মানুষ চেনে, সবাইকে দৌড়ানি দেয় না। ওকে, দেখবেন যে কুকুর এই যে রাগ হলে যেন করে না, একটা সাউন্ড করে না, ওইটাকেই বলা হয় গড় গড় করে, যেটাকে ওইটাকেই বলা হয় গ্রাউল। লাইক দেখবেন অনেক অনেক জায়গাতে দেখবেন দুইটা বিড়াল যখন মানে রাগ হয়ে ঝগড়া করে, দেখবেন যে একটা সাউন্ড আসে। ওকে,
কুকুরও দেখবেন যে একটা সাউন্ড আছে, এরকম একটা সাউন্ড, ওটাকে বলা হয় গ্রাউলড। ওকে, মানে রাগে গড় গড় করা আর কি। সো আই হ্যাড টু ব্যাক অফ, এবং আমাকে কি করতে হয়েছিল, ব্যাক অফ করতে হয়েছিল। ওকে, বাট এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে যেতে পারে, যেমন দিয়ে মানে ফ্যাক্ট হচ্ছে যে এই শীতকালে দেখবেন আবার মানে কুকুর তো আবার এলাকা ভিত্তিক হয়, মানে এবং যেটা বলা হয় যে কুত্তা আপনা গলি মে শের হতা হ্যায়। সো মানে যার যার এলাকা সেই এলাকার কুকুর আবার খুব বেশি রাগান্বিত হয়। তো কখনো যদি ইনকাউন্টার্ড হন, লাইক সাধারণত কি বলে আর কি, এই বাইক যারা চালান দেখবেন যে পিছে পিছে দৌড়ানি দিবে, কিন্তু ওটা একটা সিচুয়েশন আছে, যদি আপনি থেমে যান দেখবেন যে ওরা আর কিছু বলবে না। বাট আপনি যদি চালিয়ে যেতেই থাকেন তাহলে দেখবেন যে আপনার পিছনে ধাওয়া দিচ্ছে। তো এটাও একটা ফ্যাক্ট। এবং যদিও অনেকের মধ্যে ভয় কাজ করে যে লাইক ইনকাউন্টার হয়ে গেলে তো আবার ঝামেলা, সেক্ষেত্রে আগেকার দিনে দেখা যাচ্ছে যে আমাদের 14টা ইঞ্জেকশন নেওয়া লাগতো, বা এই ধরনের ইঞ্জেকশনের একটা সিচুয়েশন ছিল। ওকে, তাহলে এখানে যেটা বলছে গ্রাউল, কথার অর্থ হচ্ছে কি রাগে গড় গড় করা, তাহলে এটাকেও মাথায় রাখেন। হ্যাঁ, গ্রাউল এই ওয়ার্ডটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। বাবল ওভার কথার অর্থ হচ্ছে অত্যাধিক খুশি হয়ে যাওয়া। বাবল ওভার মানে অত্যাধিক খুশি হয়ে যাওয়া, কোনো কিছুতে মানে অতিরিক্ত পরিমাণ খুশি হয়ে যাওয়া, অত্যন্ত উত্তেজিত বা খুশি হওয়া, যেটাকে আমরা বলি বাবল ওভার। Her excitement bubbled over when she heard the good news, মানে সে ভালো নিউজটা পাওয়ার পরে সে অত্যন্ত উত্তেজিত বা অত্যন্ত খুশি হয়ে গিয়েছিল। ওকে, বাবলড ওভার, বাবলড ওভার। এরপর একটা খুবই সহজ, চিল আউট কথার অর্থ লিখবেন আরাম করা। চিল আউট, আরাম করা। চিল আউট, আরাম করা, শান্ত হওয়া বা আরাম করা, দুইভাবে বলা যায়। ইউ নিড টু চিল আউট অ্যান্ড টেক আ ব্রেক, মানে আফটার আ লং ওয়ার্ক অ্যান্ড হেক্টিক ডে ইউ ক্যান চিল আউট অ্যান্ড টেক আ ব্রেক। ওকে, তার মানে খুব একটা পরিশ্রান্ত একটা দিনের পর আপনি কি করতে পারেন, একটু চিল আউট করেন, আপনি একটু আরাম করেন বা একটু রেস্ট নেন। ওকে, পুল অফ এটাও খুব ওয়াইডলি ইউজড। পুল অফ এটাও আপনারা ইউজ করতে পারবেন, এবং আমি বলবো আগামীকাল থেকে ইউজ করেন, বাংলা ভাষার মধ্যে ইউজ করেন পুল অফ। ওকে, কথার অর্থ লিখে রাখেন সফল হওয়া। পুল অফ, সফল হওয়া। আপনাদের মনে হবে যে টানা, আর টানা না, এটা পুল অফ কথার অর্থ হচ্ছে সফল হওয়া। They pulled off a great performance despite the challenges. ওকে, তার মানে তাদের অনেক সমস্যা থাকা সত্ত্বেও, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা কি করেছিল, ওই পুল অফ আ গ্রেট পারফরমেন্স ডিসপাইট, মানে তারা সফল হয়েছিল গ্রেট পারফরমেন্স। ওকে, পপ ইন কথার অর্থ হচ্ছে অল্প সময়ের জন্য আসা। পপ ইন, পপ ইন। I'll pop in later to see how you are doing, মানে আমি অল্প সময়ের জন্য আসবো, দেখে যাবো যে তুমি কেমন করতেছো। সাধারণত এই ওয়ার্ডটা আসছে লাইক আপনারা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে গিয়ে দেখবেন যে কোনোটা একটা জায়গায় ক্লিক করতে যান, ওটা আর একটা জায়গায় পপ ইন হয়ে চলে আসে। ওকে, মানে উইন্ডোজে চলে আসে, মানে আর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, আর একটা পেজে আপনাকে নিয়ে যায়, আর একটা ল্যান্ডিং পেজে আপনাকে নিয়ে যাচ্ছে। সো এটাকে কি করে, আমরা পপ ইন বলি। ওকে, সো অল্প সময়ের জন্য আসা, যেটাকে আমরা বলছি পপ ইন, অল্প সময়ের জন্য আসা, পপ ইন। দেন রান ডাউন কথার অর্থ লিখে রাখেন শেষ হওয়া। রান ডাউন শেষ হওয়া বা ক্লান্ত হওয়া, দুইটাই লেখা যায়। শেষ হওয়া বা ক্লান্ত হওয়া, রান ডাউন, শেষ হওয়া বা ক্লান্ত হওয়া। মাই ফোনস ব্যাটারি ran down during the meeting. ওকে, মানে আমার ফোনের ব্যাটারিটা কি হয়েছিল, মানে শেষ হয়ে গিয়েছিল মিটিং এর সময়টাতে। টেইল ব্যাক এটাও খুব সুন্দর একটা ইংলিশ। ওকে, আমরা যেটাকে বলি সাধারণত যানজট, ওকে, এটাকে বলা হয় টেইল ব্যাক। টেইল ব্যাক কথার অর্থ লিখে রাখেন যানজট। আমরা বলি ট্রাফিক জ্যাম, এটা ট্রাফিক জ্যাম বললে সবাই বুঝবে, টেইল ব্যাক বললে দেখবে যে 100 মানুষের মধ্যে 98 জন মানুষই বুঝতেছে না, 2 জন মানুষই বুঝবে যারা পড়েছে। টেইল ব্যাকিং। এবং আমরা বলি না যে আহ, আপনারা মাঝে মাঝে শুনেন যে এই টাঙ্গাইল এলেঙ্গা রুটে 50 কিলোমিটার জ্যাম। ওকে, এটাকে বলা হয় টেইল ব্যাক। এবং কোনো কিছুর পেছনে পেছনে যাওয়া, লাইক ট্রাক বা বাসের পেছনে পেছনে যাওয়াকে বলা হয় টেইল ব্যাক। ওকে, অ্যান্ড ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং, ডোন্ট ডু দ্যাট। ওকে, বিশেষ করে বাস বা ট্রাকের খুব কাছাকাছি পেছনে থাকতে হয় না, অ্যাটলিস্ট একটা ডিস্টেন্স মেনটেন করে রাখতে হয়, নাহলে বিপদ হওয়ার চান্স বেশি থাকে। ওকে, কারণ ওরা মাঝখানে কোনো ঝামেলা থাকলে মাঝখান দিয়ে চলে যাবে, কিন্তু আপনি যদি মাঝামাঝি থাকেন তাহলে পড়বেন বিপদে। এই জন্য একটা লং ডিস্টেন্স রাখতে হয় একটা বাস বা ট্রাকের, আর না হলে ওভারটেক করে চলে যেতে হবে। তাহলে টেইল ব্যাক কথার অর্থ হচ্ছে যানজট। There's a long tail back on the highway this morning. Okay, stop over
এটাও খুব সুন্দর একটা ইংলিশ। স্টপ ওভার দেখেন যাত্রা বিরতি। এবং আমরা সাধারণত ডেভেলপ কান্ট্রিগুলোতে যাওয়ার আগে বা যাওয়ার সময়ে সাধারণত যে দেশের এয়ারলাইন্স সেই দেশে যে আমাদেরকে একটা স্টপ ওভার দিবে, যেটাকে আমরা বলি ট্রানজিট। ওকে, লাইক আপনি যদি শ্রীলঙ্কান এয়ার করে যান, শ্রীলঙ্কাতে দিবে। যদি কাতার এ যান, কাতারে দিবে। টার্কিশে যান, টার্কিতে দিবে। ওকে, তাহলে যে দেশের লাইক তুরস্ক যদি হয়, ইস্তানবুলে দিবে। সো এটাকে বলা হয় স্টপ ওভার। ওকে, লাইক যাত্রা বিরতি। আমরা যেটাকে বলি ট্রানজিট, মানে ওই 4 ঘন্টা পর, 10 ঘন্টা পর, 8 ঘন্টা পর, 13 ঘন্টা পর আমাকে আবার একটা প্লেনে করে উঠতে হবে বা ওইখানে আমাকে বসে থাকতে হবে। ওকে, তাহলে উই হ্যাড স্টপ ওভার ইন দুবাই অন আওয়ার ওয়ে টু লন্ডন। তার মানে লন্ডনে যাওয়ার জন্য আমাদেরকে কোথায় স্টপ ওভার দিয়েছিল? দুবাইতে দিয়েছিল। তার মানে ওইখানে আমাকে ওয়েট করতে হয়েছে, মানে যাত্রা বিরতি। স্লিপ ওভার, এটাও খুব প্রচলিত একটা কথা, যেটা হচ্ছে কারো বাসায় যেয়ে থাকা, মানে একদিনের জন্য কারোর বাসায় গিয়ে থাকা। স্লিপ ওভার, রাত্রি যাপন করা। রাতে থাকার জন্য কারো বাড়িতে থাকা, রাত্রি যাপন করার জন্য বা রাত্রি যাপন করার জন্য কারো বাড়িতে থাকা। যেমন আগামীকাল একটা স্লিপ ওভার হবে বাংলাদেশে হয়তো বা ঢাকা শহরে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরের ব্যাপারটা প্রবণতা বেশি হবে, বিকজ অফ দ্য 31st নাইট। 31st নাইটে আপনার বন্ধু বান্ধব কি করবেন? একজন আর একজনের বাসায় যেয়ে থাকবেন। লাইক বন্ধুরা মিলে হয়তো বা মজা বা কোনো আতশবাজি বা এ ধরনের কোনো কিছু করার চেষ্টা করবেন, বা এক্সাইটমেন্ট থাকবে আপনাদের মধ্যে। ওকে, এটাকে আমরা বলি স্লিপ ওভার, মানে রাত্রি যাপন করার জন্য কোনো বন্ধুর বাসায় যেয়ে থাকা। দ্য কিডস আর এক্সাইটেড অ্যাবাউট দ্য স্লিপ ওভার অ্যাট দেয়ার ফ্রেন্ডস হাউস। ওকে, মানে কিডসরা অনেক বেশি এক্সাইটেড তাদের ফ্রেন্ডস হাউসে যে থাকার জন্য। মেস অ্যারাউন্ড কথাটার অর্থ হচ্ছে অলসভাবে সময় নষ্ট করা। অলসভাবে সময় নষ্ট করা, মেস অ্যারাউন্ড। অলসভাবে সময় নষ্ট করা, মেস অ্যারাউন্ড। স্টপ মেসিং অ্যারাউন্ড অ্যান্ড ফোকাস অন ইউর ওয়ার্ক। তার মানে অলসভাবে সময় নষ্ট করো না, তুমি তোমার কাজের প্রতি মনোযোগ দাও। অফ পুটিং, একটু শুনতে মানে একটু অন্যরকম মনে হলো, বাট এটাও একটা খুব ইউজড একটা ফ্রেজাল ভার্ব। অফ পুটিং, লিখে রাখেন বিরক্তিকর। ডিসগাস্টিং এর সিনোনিম, অ্যানোয়িং এর সিনোনিম অফ পুটিং। হিজ রুড বিহেভিয়ার ওয়াজ কোয়াইট অফ পুটিং। অফ পুটিং কথাটার অর্থ হচ্ছে বিরক্তিকর। গুফ অফ, ও ডাবল এফ অফ। গুফ অফ কথার অর্থ হচ্ছে অলসভাবে সময় নষ্ট করা। অলসভাবে সময় নষ্ট করা। They spend the afternoon goofing off instead of working, মানে কাজকর্ম ফালায় রাখা সে কি করতেছে? অলসভাবে সময় নষ্ট করতেছে। The last one, pay off কথার অর্থ হচ্ছে সফল হওয়া। The hard work will eventually pay off. সুফল পাওয়া, মানে সফল হওয়া মানে সুফল পাওয়া আর কি। Hard work will eventually pay off, তার মানে হার্ড ওয়ার্ক আসলে কি করে? মানে সফলতা দেয় বা সুফল দেয়, গ্র্যাজুয়ালি বাট শিওরলি। ওকে, ইয়েস হোসাইন আহমেদ, ইউ রেজ ইউর হ্যান্ড স্যার। তাহলে মেস অ্যারাউন্ড আর গুফ অফ কি একই মিনিং করে? না, মেস অ্যারাউন্ড হচ্ছে অলসভাবে হচ্ছে আহ সময় না, নষ্ট করা। গুফ অফ হচ্ছে অলসভাবে সময় কাটানো। আর মেস আরাউন্ড মানে হতেছে জাস্ট ওই যে ঘোরাফেরা করে বেড়ানো আর কি। হ্যাঁ, আরাম Okay. মানে অলসভাবে আরাম করা হচ্ছে গুফ অফ। গুফ অফ অলসভাবে সময় কাটানো, আর মেস অ্যারাউন্ড কথা অর্থ হচ্ছে সময় নষ্ট করা। গুফ অফ হচ্ছে অলসভাবে সময় মানে নষ্ট করা। সময় কাটানো। হ্যাঁ, কাইন্ড অফ সিমিলার, মানে সময় নষ্ট করা, দুইটাই আসলে সময় নষ্ট করা। ওকে, ঠিক আছে। ওকে, নুসরাত জাহান মিতু ম্যাডাম। নুসরাত জাহান, you raised your hand. হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। স্যার, চেক ইন আর চেক আউট যদি একটু বলতেন। Okay, madam. Do you have any experience to explore different destinations in Bangladesh? Do you have any experience like কক্সবাজার, সিলেট অথবা অন্য কোথাও? স্যার, সিলেট। সিলেট গিয়েছেন, তাহলে নিশ্চয়ই কোনো একটা অ্যাকোমোডেশনে ছিলেন, লাইক কোনো একটা হোটেলে বা রিসোর্টে ছিলেন।
আর আমি সিলেটেই থাকি। ও মাই গড, তাহলে সেটা কিভাবে হলো আর কি? মানে আপনার লোকাল এরিয়া রেখে তো আর একটা জায়গায় যেতে হবে, লাইক সাপোজ আচ্ছা, আপনি আমি কক্সবাজারে যাবেন, ওকে? বগুড়াতে, আমি থাকি হচ্ছে সিলেটে। আচ্ছা, যাই হোক, ধরেন আপনি কক্সবাজারে যাবেন, and as because you are away from your home, so you have to manage an accommodation. আপনার থাকার জন্য একটা অ্যাকোমোডেশন আপনাকে ম্যানেজ করতে হবে। তাহলে সর্বপ্রথম আপনি কি করবেন? ওই রিসোর্ট বা ওই হোটেল বা অ্যাকোমোডেশন প্রোভাইডারকে আপনি ফোন দিবেন। তখন ওরা জানতে চাবে যে আপনি কবে এসে উঠতে যাচ্ছেন। তখন আপনি আপনার টাইমটা বলেন, ডেটটা বলেন, ওটাকেই বলা হয় চেক ইন করা। ওকে, তার মানে কোথাও গিয়ে উঠা, সেটা হোটেল, মোটেল, রিসোর্ট রিলেটেড টার্ম সাধারণত আমরা বলি। আর চেক আউট কথার অর্থ হচ্ছে টাকা পয়সা পরিশোধ করে সেখান থেকে চলে যাওয়া। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। নেক্সট মোহাম্মদ হাসান আরিফ। আরিফ, ওকে, আরিফ মেবি দুইবার চলে আসছে। মোহাম্মদ মাহমুদুল হাসান আরিফ, স্যার ওই যে প্লিজ আনমিউট। আসসালামু মাহমুদুল আলাইকুম হাসান, স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম সালাম স্যার। স্যার, প্লিজ গো হেড। স্যার ওই যে পপ ইনটা আর হলো স্যার ওই যে রান ডাউনটা একটু যদি বলতেন। রান ডাউন কথার অর্থ লিখেন মানে ফুরিয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া। স্যার আর পপ, স্যার রান রান আউটটাও তো বলেছিলেন ফুরিয়ে যাওয়া, একই অর্থ না? ফুরিয়ে হ্যাঁ, যাওয়া রান কাইন্ড ডাউন। অফ ওই যে ব্যাটারি বা রিলেটেড কনটেক্সটে রান ডাউনটা আমরা ইউজ করি আর কি, হ্যাঁ। আর আর স্যার রান ওই যে আউট পপ, অফ যেটা ছিল, রান আউট না, রান আউট অফ, হ্যাঁ, ওইটা কনটেক্সটটা ছিল ব্যবহার করে করে সেটাকে নষ্ট মানে ফুরিয়ে ফেলা, লাইক কোনো কন্ডিনমেন্টস হতে পারে, সুইটস হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, সল্ট হতে পারে, ওটা শেষ হয়ে গেছে, লাইক হ্যান্ড লিকুইড হতে পারে অথবা হ্যান্ড ওয়াশ হতে পারে, লাইক শেষ হয়ে গেছে, আমরা ওটাকে আবার রিপ্লেনিশ করি আর কি, হ্যাঁ। স্যার ওই আর যে পপ ইনটা কি হবে হ্যাঁ, স্যার? পপ ইন কথাটা হচ্ছে অল্প সময়ের জন্য আসা। ওকে, আপনি বলছেন সাপোজ our boss popped in my room and saw how I was doing the work. মানে বস একটু আসছিল, আমরা বলি না, এই বস কিন্তু একটু আসছিল, উকি মেরে গেছে। এই যে এটাকে বলা হয় পপ ইন। ওকে, একটু দেখে গেছে যে আমরা কি করতেছি, এটাকে বলা হয় পপ ইন। মানে আপনি যদি অফিসিয়াল বা এই ধরনের কনটেক্সটে বোঝাইতে চান। আর মেইনলি কথাটা উদ্ভব হয়েছে ওই যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই বা কোনো একটা পেজে যাই, যখন ক্লিক করি তখন দেখা যাচ্ছে ওই অ্যাডভার্টাইজমেন্টের কারণে অন্য আর একটা ল্যান্ডিং পেজে নিয়ে যায়, ওটাকেও বলা হয় পপ ইন। বা হঠাৎ করে কোনো একটা অ্যাডভার্টাইজ চলে আসে, সেটাকেও আমরা বলি পপ ইন। তাহলে কথা হচ্ছে অল্প সময়ের জন্য আসে। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আর কোনো জি প্রশ্ন? স্যার, না স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, স্টে উইথ আস। নেক্সট ফাতিমা খানম ম্যাডাম। Fatima Khanum, madam, please go ahead. Madam, you have to unmute. হ্যাঁ, now we can talk. স্যার স্লিপ ওভার এটা বুঝি নাই। আর আর হচ্ছে কিক অফ। কিক অফ কথার অর্থ হচ্ছে শুরু হওয়া, শুরু শুরু হওয়া। হওয়া, হ্যাঁ। এবং এটা একটা স্পোর্টস রিলেটেড টার্ম। ওকে, কিক অফ কথার অর্থ হচ্ছে শুরু হওয়া। যেমন মেবি বাংলাদেশে মনে হয় বিপিএল শুরু হয়েছে, আই ডু নট নো, মনে হয় শুরু হয়েছে। ওকে, তাহলে আপনি বলতে পারেন যে বিপিএল 2025 or 4 তো আর কয়েকদিন বাকি আছে, কিকড অফ লাস্ট কাপল অফ ডেইজ অ্যাগো, দুই একদিন আগে আমাদের বিপিএলটা শুরু হয়েছে। তাহলে এটা স্পোর্টস রিলেটেডটা। আরেকটা আপনি যে প্রশ্নটা করলেন সেটা কি স্লিপ ওভার। ওকে, ওভার, হ্যাঁ। স্লিপ ওভার। আচ্ছা, আমি জানি না কখনো কি আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গিয়ে থেকেছেন? নো স্যার। নো, ওকে। লাইক আপনি এ ধরনের অনেক সিচুয়েশন হয়, অথবা কোনো রিলেটিভসদের বাসায় জি জি। দেখেছি, তাহলে এই কনটেক্সটটাকে কি বলা হয়? স্লিপ ওভার। সাধারণত কি হয়, ফ্রেন্ডসরা যখন একজন আরেকজনের বাসায় যেয়ে থাকে, যারা ইউনিভার্সিটির একটা মানে কালচার বা ইউনিভার্সিটির একটা সিচুয়েশন হয় এটা, অনেকে বলে যে আমি অমুক ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, আবার ওই ফ্রেন্ডও কিছুদিন পরে আমার বাসায় আসে। এবং এটা সাধারণত হয় হচ্ছে মিড টার্ম পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার আগের গুলোতে দেখা যাচ্ছে এই ধরনের সিচুয়েশন। এটাকে বলা হয় স্লিপ ওভার, যে রাত্রি যাপনের জন্য কারোর বন্ধুর বাসায় যেয়ে থাকা, সেটাকে বলি আমরা স্লিপ ওভার। লাইক আগামীকালও অনেক ঢাকা শহরে অনেক স্লিপ ওভার হবে। Okay, because of the celebration of 31st night. রাত্রি যাপনের জন্য কারোর বাসায় গিয়ে, মানে বন্ধু, কারণ না, মানে বন্ধুর বাসায় গিয়ে থাকা আর কি, সেটাকে আমরা বলি স্লিপ ওভার। আমরা এটাকে স্টে ওভারও বলি। স্টে ওভার। হ্যাঁ, ওকে, আর কোনো প্রশ্ন ম্যাডাম? ওকে, থ্যাংক ইউ। ইয়েস, ফারজানা মিলি। নাও ইউ ক্যান। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার অনেক সময় আমরা হচ্ছে বিভিন্ন ইয়েতে দেখি যে
লুকিং ফরওয়ার্ডে হোটেল শেফ, মাস্টার শেফ অর ম্যানেজার, তখন স্যার ওই ক্ষেত্রে আমরা কি বলি? বা লুকিং ফরওয়ার্ডে ব্রাইড, লুকিং ফরওয়ার্ডে গ্রুম, ও তখন আচ্ছা আচ্ছা, সেই বুঝতে অর্থ পেরে কি বলি? না, লুকিং ফরওয়ার্ড এ ব্রাইড, লুকিং ফরওয়ার্ড এ গ্রুম, ব্যাপারটা এরকম না। কনটেক্সট হচ্ছে লুক ফরওয়ার্ড টু এর পরে একটা ভার্ব নিয়ে আসতে হবে আপনাকে, হ্যাঁ। লুক ফরওয়ার্ড টু এর পরে আই লুক ফরওয়ার্ড টু হ্যাভিং আ ব্রেক। আমি একটা না, জাস্ট এই আমরা যানজট, না, এই মানে হেক্টিক লাইফ থেকে আমি একটা ব্রেক চাচ্ছি, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আপনি যেটা বলছেন যে আই লাইক আমার একটা শেফ দরকার, বা আমার একটা, যেটা ব্রাইড বললেন বা যেটা আপনি বললেন, সেই কনটেক্সটটাকে আপনি অন্য সিচুয়েশনে নিতে পারেন। সেটা হচ্ছে যে হ্যাঁ, কনটেক্সট আপনি এভাবে বলতে পারেন যে আই লুক ফরওয়ার্ড টু হ্যাভিং মাই নিউ শেফ, ওকে, ইন মাই অর্গানাইজেশন। মানে আমি আমার একটা সেই নতুন শেফ খুঁজছি আমার অর্গানাইজেশনের জন্য। অথবা আই লুক ফরওয়ার্ড টু হ্যাভিং সাউন্ড রিলেশনশিপ, মানে আমি একটা সাউন্ড রিলেশনশিপ পাওয়ার জন্য অপেক্ষা করছি, আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। অথবা আই লুক ফরওয়ার্ড টু হ্যাভিং নিউ রিলেশনশিপ উইথ এক্স ওয়াই জেড পার্সন, মানে এক্স ওয়াই জেড পার্সনের সাথে আমি একটা নতুন রিলেশনশিপে যাওয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। ব্যাপারগুলো এরকম হবে। তাইলে কি স্যার আগ্রহ নিয়ে অপেক্ষা করা আর খোঁজা একই কথা? কাইন্ড অফ। কোয়েশ্চেনটা কাইন্ড অফ ফিলোসফিক্যাল হয়ে গেল, বা ইয়েস আপনি ইউজ করতে পারেন। ওকে, খোঁজা এবং আগ্রহ নিয়ে অপেক্ষা করা। এখন ফ্যাক্ট যেটা হচ্ছে, কি বলবো, সিচুয়েশনটা যদি আমি একটু অন্যভাবে আনসারটা দেওয়ার চেষ্টা করি, লাইক আপনি নিজে নিজে খুঁজতেছেন, তাহলে সেখানে আপনি পার্সু করতে পারেন, সিক কথাটা ইউজ করতে পারেন। ওকে, পার্সু অথবা সিক, যে আই এম পার্সুইং মাই হায়ার স্টাডিজ, আই এম সিকিং আ গুড জব, ওকে, সিকিউর জব, কথাটা এরকম হতে পারে। আর আগ্রহ নিয়ে অপেক্ষা করা হচ্ছে যে ইয়েস, লাইক ইউ নো দ্যাট, যে আপনি ইউ হ্যাভ দ্য বিলিফ ইন ইসলাম, যে আপনার ইসলামের উপরে বিশ্বাস আছে, এবং আপনি জানেন যে আপনার জন্য যে রিজিক দেয়া আছে সেটা আপনার কাছে আসবেই। সো ইউ নো দ্যাট, এবং সেটা আজকে হোক বা 2 দিন পরে হোক, ওইটার জন্য আপনি আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, এবং আপনি জাস্ট মানে কোনো এক্সট্রা কোনো কিছু করছেন না, জাস্ট ইউ আর ডুইং উইথ ইউর ওয়ার্ক, এবং আপনার যে লিমিটেশন গুলো আছে সেই লিমিটের মধ্যে থেকে আপনি কাজ করে যাচ্ছেন। এটাকে আমরা বলি যে আগ্রহ নিয়ে অপেক্ষা করা। মানে আই এম নট ডুইং সাম এক্সট্রা ওয়ার্ক, লাইক আমি একটা ইমেইলের রিপ্লাই আপনাকে দিলাম, এখন ইমেলের রিপ্লাই দেওয়ার পরে আমি কি বলছি, যে আই লুক ফরওয়ার্ড টু গেটিং ইউর রিপ্লাই। সো কথাটার মাধ্যমে আমি বোঝাচ্ছি যে ওকে, আমি এক্সপেকটেশনে আছি যে আমার ইমেলটা পাওয়ার পরে আপনি অটোমেটিক কি করবেন, পড়ার পরে আমাকে একটা রিপ্লাই দিবেন। তো এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো ওয়ার্ক করছি না, ভাই আপনি কি পাইছেন ইমেলটা, ভাই পাঠাইছিলাম, উনি আর কোনো রিপ্লাই দিচ্ছেন না। সো ব্যাপারটা এরকম না, অটোমেটিক ব্যাপারটা আসবে যে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। যাই, আপনি একটা ভিসার জন্য, লাইক ইউএস ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন, ওকে, সো আপনার ভিসা যে ওয়েটিং টাইম বাংলাদেশে অ্যারাউন্ড 8 থেকে 10 মান্থসের মতো হয়ে গেছে। ওকে, লাইক আপনি যদি আজকেও একটা স্লট নিতে চান, ইন্টারভিউ স্লট, দেখা যাচ্ছে যে আপনি 8 মাস বা 10 মাস পরে গিয়ে পাবেন। তাহলে আপনি এই যে বলছেন যে আই লুক ফরওয়ার্ড টু গেটিং মাই অ্যাপয়েন্টমেন্ট ইন অথবা অন এক্স ওয়াই জেড ডে, ওকে, লাইক আপনি এতদিন পরে আপনি পাচ্ছেন। এই যে এখানে কিন্তু আপনার কিছু করার নেই, হ্যাঁ, আপনি করতে পারেন, ইমার্জেন্সি স্লটও নিতে পারেন সেক্ষেত্রে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আপনি ওইটার জন্যই ওয়েট করছেন। ব্যাপারটা এরকম। আর কোনো থ্যাংক ইউ প্রশ্ন, স্যার। ম্যাডাম? No? Okay, thank you very much. Okay, Oshim Roy, sir. Okay, you can talk. থ্যাংক ইউ স্যার। স্যার আমরা জানি তো ওই লুক ফরওয়ার্ড টু এর পরে সাধারণত ভার্বের ING হয় আইএনজি হবে না, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বস। না, লুক ফরওয়ার্ড টু এর সাথে ভার্বের সাথে ING হয়। আইএনজি হবে, আচ্ছা ঠিক আছে, ভেরি ওকে, গুড। আই আর লুক স্যার ফরওয়ার্ড টু মিট ইউ হয় না, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। আই লুক মিটিং ফরওয়ার্ড টু হ্যাভ ইউ না, আই লুক ফরওয়ার্ড টু হ্যাভিং ইউ। হ্যাভিং। ওকে, ওকে স্যার, আমরা মাথায় কি স্যার রাখবেন, এই আপনার সব এই টু পিডি এর পিডি পরে কিন্তু V1 হয় না, কিছু কিছু টু এর পরে কি হয়। পৃথিবীতে আইএনজি হয়? ঘাড় তারা মানুষ আছে না, ইয়েস আই স্যার। হোপ সো আপনার ফ্যামিলিতেও আল্লাহ 2-1জনকে আপনাকে দিছে। ফ্যামিলির সব মানুষ একজন বা 2জন ব্যক্তি আছে, এই একটু সারা আলাদা। জীবন কাবাব মে হাড্ডি, সারা হ্যাঁ জীবন হ্যাঁ, যতদিন বেঁচে থাকবে ঘাড়তার আমি কইরা যাবে।
তো এরকম ব্যতিক্রম সব সিচুয়েশনে আছে, তো এখানেও আপনি পাবেন। তো সব টু এর পরে ভি1 হয় না, কিছু কিছু টু এর পরে আইএনজিও হয়, এটা তার আইএনজি মধ্যে হয়। ওকে। আচ্ছা স্যার। স্যার ওকে, থ্যাংক আপনার ইউ এই স্যার। পিডিএফটা কি আমরা পাবো স্যার? হ্যাঁ অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন, পিডিএফ দেওয়া হবে, নো থ্যাংক ইউ টেনশন স্যার। অ্যাবাউট দ্যাট। ওকে। ওকে। এবং আমরা সাধারণত ইংলিশ এপিসোডের উপরে মানুষ কেন এত বেশি স্যাটিসফাই হয়, বিকজ আমরা আসলে আপনাদের থেকে এমন একটা জায়গা থেকে আপনাদেরকে কাছের করে নিই বা এক করে নিই, আপনাদের আসলে মানে অভিযোগ থাকার কথা না। ওকে। এবং ইউ পিপল আর ভেরি প্রিশাস টু আস। ওকে, বিকজ আমরা উই রিয়েলি ডু কেয়ার অ্যাবাউট ইউ। আমরা আসলে আপনাদেরকে আসলে অনেক কেয়ার করি, বিকজ আমরা মনে করি আপনারা হচ্ছে আমাদের একটা স্টেক হোল্ডার, এবং আপনাদের মাধ্যমেই আমাদের নেক্সট বা ফার্দার বিজনেসটা আগাবে। ওকে। সো সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে আপনারা যেন আমাদের এখান থেকে শুধু স্যাটিসফাইড না, ওভার স্যাটিসফাইড হয়ে যান এবং আমাদের সাথে থাকেন সব সময়। ওকে। ইয়েস, নেক্সট থ্যাংক ইউ সুলতানা স্যার। আজমি। সুলতানা আজমি। Sir, can we Yes, use this phrasal expression in IELTS speaking, or can we only obviously, use them during obviously, normal normal obviously, conversation? yes, undoubtedly, undoubtedly. Okay. Okay, sir, I got it. কারণ আমাদের Thank you. এখানে যা কিছু শিখছেন সেটার টোটাল টার্গেটটা হচ্ছে নেটিভ স্পিকারদের মতো কথা বলা বা আইএলটিএস টার্গেট, আইএলটিএস বেস মানে ফার্দার আপার গ্রেডের জন্য। তো ওটার জন্যই আমরা শেখাই। Okay, sir. Thank you. ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। নেক্সট নাজমুল ইসলাম স্যার। ইয়েস, নাও ইউ ক্যান টক। আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার, পপ ইন আর পপ আপ এই দুটার ভিতরে পার্থক্য কাইন্ড আছে অফ না সেম সিমিলার থিং, মিনিং? সিমিলার থিং, সিমিলার থিং। ওকে, পপ আপ হয়ে আসে, হ্যাঁ, উইন্ডোজে চলে আসে। পপ ইন কথাটা হচ্ছে কোনো মানুষের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। অল্প সময় যে একটা এক্সাম্পল দিলাম যে বস তো আইসা একটু উকি দিয়ে গেছে, আমরা কি করতেছি, এই কথাটা যদি আপনি বলতে চান তাহলে বস জি। পপড ইন আওয়ার রুম অথবা পপড ইন আওয়ার ফ্লোর and he was observing the situation. Yes, you can Yeah. use the popping. Next, Rajia Sultana. Rajia Sultana Kabir, madam. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি ম্যাডাম। তো ব্রেকআপ রুমে ছিলাম। আজকের ক্লাসটার ওভারঅল থিমটা কি ছিল এটা যদি একটু বলতেন। আচ্ছা, ওভারঅল থিমটা ছিল হচ্ছে যে কনটেক্সট হচ্ছে আমরা কিছু ফ্রেজাল ভার্ব বললাম, এবং এই ফ্রেজাল ভার্ব গুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে, এবং আলটিমেট টার্গেট হচ্ছে উই হ্যাভ টু ইউজ ইন আওয়ার ডেইলি কনভারসেশন। ওকে। ওকে ওকে আরেকটা বিষয় হচ্ছে পপিনের কথা যেটা বললেন, এটা আমরা যখন কোনো কিছু একটা আইডিয়া আসে আমরা সাধারণত বলে ফেলি পপ আপ। ইজ দ্যাট ওকে? আপনি পপ ইনও ইউজ করতে পারেন। ওকে, লাইক দুটো অ্যান সিমিলার নো? আইডিয়া পপড ইন মাই মাইন্ড। ওকে, ওকে মানে আমার মাথায় একটা আইডিয়া আসছিল অল্প সময়ের জন্য, হয় না আমাদের অনেক ক্ষেত্রে যে আইডিয়াটা আসে আবার আমরা ভুলে যাই শেয়ার না করতে চাইলে। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ হ্যাঁ, সো মাচ। এটাও আপনি বলতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। ব্রেকআউট রুম সেশনের সিচুয়েশন কি, মানে ওটা ভালো। কি? আমি সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়ে চলে আসলাম, এখন লাস্ট টাইম থার্ড চলছে, ভালোই হচ্ছে, অনেক ওকে, হাড্ডাহাড্ডি লড়াই আর কি। এক্স্যাক্টলি ম্যাডাম, আসলে আলহামদুলিল্লাহ। সিচুয়েশন এরকমই হয়। জি। এবং আমাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাব গুলো হয় অফলাইন গুলোতে, সেখানেও এরকম একটা হাড্ডাহাড্ডি লড়াই চলে। ওকে, সো দ্য থিং ইজ দ্যাট জাস্ট ইউ আর এনজয়িং দ্য সেশন, এটাই আমাদের অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, আমার আজকের ক্লাসটা যে পুরোটা করতে পারিনি, বাট যতটুকু করলাম, ইউ আর অলসো আ গুড টিচার। থ্যাংক ইউ ওকে, সো থ্যাংক মাচ। ইউ, থ্যাংক ইউ। মাই প্লেজার ম্যাডাম, মাই প্লেজার। ইয়েস ইয়েস। ওকে। আচ্ছা, আমি এবং বলেছিও যে আমরা হয়তোবা আপনাদেরকে আপনারা দেখেননি প্রথম থেকে, হয়তোবা ওই সাপোর্টে আর কি ছিলাম, বাট থ্রু আউট ইউর কোর্স আপনারা যে কুইজ গুলো দিয়েছেন বা ব্যাক হ্যান্ডের কাজগুলো কিন্তু আমরাই করছি। ওকে, সো আপনাদের ওই 1 নম্বর ক্লাস থেকে একদম শেষ ক্লাস পর্যন্ত কিন্তু আমরা আছি আপনাদের সাথে, হয়তোবা ব্যাক হ্যান্ডে কাজ করছি, যার কারণে হয়তোবা আপনাদেরকে দেখেননি। ওকে, সো আমাদের সাথে কিন্তু আরো আছে, অর্চি ম্যাডাম আছে। অর্চি ম্যাডাম আপনাদের সাথে হয়তোবা মাঝে মাঝে আসেন কি আমি জানি না। ওকে, আরো কয়েকজন আছেন, মাহমুদ থাকে। ওকে, সো আমরা আমাদের টিচার প্যানেলের অনেকে এখানে আছে যারা ব্যাক হ্যান্ডে কাজ করছে। ওকে, নেক্সট হুসাইন আহমেদ স্যার, আপনার আরেকটা প্রশ্ন এসেছেন, প্লিজ। হ্যাঁ, প্রশ্ন বলতে আমার একটা জাস্ট রিকোয়েস্ট ছিল, যদি এইখানে বাংলা অর্থটা দেওয়া যায় তো পিডিএফটাতে, মানে আমরা আচ্ছা, লিখছি বাংলা অর্থ দেয়া তারপরেও। যেত, হ্যাঁ এক্স্যাক্টলি, বাট এটা আমরা ইচ্ছা করে দেই নাই। ওকে, সো এটার পিছনে ফ্যাক্ট আছে, একটু পরে বুঝতে পারবেন। ওকে, এটা লিখলে মাথায় যায়, আলোচনা করলে মাথায় যায়, বাট আমি যদি এভাবে দিয়ে দিই দেখা যাচ্ছে আপনি পড়বেনই না, ব্যাপারটা হবে এরকম। সো এটার পেছনে কিছু রিসার্চ আছে।
মানে এমনি এমনি দিয়ে দেওয়া হয় না, ফাঁকা জায়গাটাই দেওয়া হচ্ছে বাংলাটা না দেওয়ার জন্য। ওকে, একটু আপনাদের এনগেজমেন্টটা রাখার জন্য। থ্যাংক ইউ স্যার ফর ইউর কমেন্ট। ওকে, পাপিয়া রহমান। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। আচ্ছা ভাইয়া, আমার যেটা প্রবলেম হচ্ছে, আমি অনেক প্র্যাকটিস করি ভোকাবুলারি, বাট আমার যেটা প্রবলেম হয় যে মোস্ট অফ দ্য টাইম আমি ইউজ করতে গেলে মানে মনেই করতে পারি না যে আমি মনে করতে এটা পারেন কোনটা না, ইউজ হ্যাঁ করতে বুঝতে পারি। পেরেছি। সো হ্যাঁ, এটা could অলরেডি you আমি please suggest বলেছিলাম। could you হ্যাঁ, এটা please বলেছি suggest us আমি any অনেক easy ক্ষেত্রে। আপনি যে practice? কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি সার্টেন একটা টার্গেট নেন, যে আমি পার ডেতে 10টা করে ভোকাবুলারি পড়বো, এবং শুধু এই ভোকাবুলারি পড়লে হবে না, এই ভোকাবুলারি গুলো ইউজ করতে হবে। হ্যাঁ, ইউজ কিভাবে করবেন? কোনো বুকিশ কথা দিয়ে ইউজ করবেন না, ওই ভোকাবুলারির অর্থটা আপনি ইউজ করবেন আপনার পার্সোনাল লাইফ দিয়ে, আপনার প্রফেশনাল লাইফ দিয়ে। লাইক আপনি পার্সোনাল লাইফে কি কাজ করেন, আপনার পার্সোনাল কোনো বন্ধু বা বান্ধবী এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর কিনা, সেগুলো দিয়ে ইউজ করবেন। আপনার অফিসের বস বা অফিসের কলিগস বা অফিসে এই ধরনের কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যান কিনা, সে ধরনের সেন্টেন্স তৈরি করতে হবে, এবং ওটা একটু রিক্যাপ করতে হয়, প্রতিদিন পড়তে হয়। লাইক ছোটবেলা থেকে আমাদের একজন টিচার ছিলেন, তিনি বলতেন ভালো স্টুডেন্ট আসলে সবাই, কিন্তু বেশি ভালো স্টুডেন্ট কারা? যারা পুরাতন পড়াগুলো একটু বারবার করে পড়ে, কারণ তাদের কথাগুলো মনে থাকে। তাহলে এরা হচ্ছে বেশি ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট সবাই, কিন্তু বেশি ভালো স্টুডেন্ট কারা? যারা পুরাতন পড়াগুলো বারবার করে পড়ে। তাহলে ভোকাবুলারির ক্ষেত্রে আপনাকে এটা পছন্দ হোক বা পছন্দ না হোক, কিছু করার নাই, ইউ হ্যাভ টু রিভাইজ দ্য থিং। তার মানে ওইগুলোকে প্রত্যেক দিন আপনাকে দেখতে হয়, প্রত্যেক দিন দেখতে হয়। ওকে, মানে এটা যত বেশি আপনি দেখবেন আপনার মাথায় রিটেইন করবে। বাট যদি ওই ওয়ার্ডগুলো নিয়ে কোনো কাজ না করেন, কোনো সেন্টেন্স তৈরি না করেন, তাহলে অটোমেটিক কি হয়ে যাবে? ভুলে যাবে। ওকে, ভুলে যাই। এক্স্যাক্টলি। এখানে ওকে। আরেকটা সিচুয়েশন বলা যেতে পারে, যদিও কথাটা বা সিমিলি বা মেটাফোর কথাটা ইউজ করাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, বাট আমি জাস্ট একটা সিচুয়েশন আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে, মানে এটা আমি মুখে শুনেছি, গল্পটা এরকম যে আমাদের মহানবীর সময়ে যে সিচুয়েশনটা ছিল, যে অনেক বেশি হাদিস, অনেক বেশি এই এত নিয়ম বা এত নিয়ম কানুন দিচ্ছে, তো আমাদের স্মৃতিশক্তি তো যদি আমরা বলি আমরা নেগেটিভে চলে গেছি, বাট ওনাদের সময় স্মৃতিশক্তি মানুষের অনেক বেশি প্রখর ছিল। সো ওনারাই যদি এই কথা বলে যে ভুলে যাচ্ছে, তাহলে আমরা কোন সিচুয়েশনে আছি? তো আমাদের নবী যেটা বলেছিলেন যে ওকে, এত বেশি হাদিস, এত বেশি কিছু ভুলে যাচ্ছি, এটা স্বাভাবিক ব্যাপার, বাট ওয়েদার ইউ অ্যাপ্লাই ইট ইন ইউর পার্সোনাল লাইফ, যদি তুমি এই হাদিস গুলোকে তুমি পার্সোনাল লাইফে ইনপুট করো, ইনকর্পোরেট করো, তাহলে কিন্তু ভুলে যাওয়ার চান্স নাই। তাহলে ভোকাবুলারির ক্ষেত্রে ব্যাপারটা এরকম। ওকে, আপনি ভোকাবুলারি পড়লেন ঠিক আছে, বাট সেটা যদি পার্সোনাল লাইফে সেটাকে ইউজের মধ্যে না নিয়ে আসেন, আনডাউটেডলি, নিঃসন্দেহে ইউল ফরগেট ইট আফটার সাম ডেজ। সো আপনাকে এটা কথাবার্তার মধ্যে নিয়ে আসতে হবে, ওয়েদার ইন ইউর রাইটিং, ওয়েদার ইন ইউর লিসনিং, অর ওয়েদার ইন ইউর স্পিকিং, এটা নিয়ে আসতে হবে, না হলে আপনি অটোমেটিক ভুলে যাবেন। সো এখন কথা হচ্ছে, একটা মানুষ আকারে আমার কতগুলো দরকার? যতটুকু হইলেই চলে ততটুকুই তো দরকার। এই যে আপনাদেরকে এই ফ্রেজাল ভার্বের যে লিস্টটা দেওয়া হলো, জাস্ট এতটুকু নিয়েই কাজ করেন, এর বাইরে যাওয়ার দরকার নেই। ওকে, তাহলে দেখবেন ইটস মোর দেন এনাফ, এবং আপনার আশপাশে যে 10টা মানুষ আছে তার থেকে আরো বেটার পজিশনে আপনি ইংলিশ ইউজ করছেন, দেখবেন যে আপনার ইংলিশের ওয়ার্ডের সংখ্যাটা আরো অনেক বেশি ইনক্রিজ আশপাশের মানুষ থেকে। দ্যাট ইজ আওয়ার টার্গেট। এটা কিন্তু মাত্র ক্ষুদ্র অংশ দেখা যাচ্ছে, কিন্তু আরো অনেক সিচুয়েশন আছে। বাট আমরা তো একটা মানুষের জন্য আমাদের এত ওয়ার্ড দরকার নেই, যতটুকু হইলে আমরা আমাদের কাজ চালাইতে পারি। দ্যাট ইজ মোর দেন এনাফ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। লাস্ট কোয়েশ্চেন নিব, আরাফাত হোসেন অ্যান্ড মিমি আক্তার। ওকে, দুজনকে আনমিউট করছি। মিমি আক্তার একটু ওয়েট করেন, প্রথমত আরাফাত হোসেন বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, স্লাইডে যে আমরা লুক ফরওয়ার্ড একটা দেওয়া হয়েছে, এরপরে আইএনজি দেওয়া হয়নি মেবি। আচ্ছা, এখানে কি তাই ছিল? একটু কাইন্ডলি দেখেন দুইটা। সেটা তো হওয়ার কথা না। ও আচ্ছা, এখানে একটা জাস্ট নাউন বসেছে, দ্যাটস ওয়াই। যদি ভার্ব বসতো তাহলে তো ভার্বের সাথে আইএনজি আসতো। সেক্ষেত্রে কি স্যার আমরা কি আই লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ এভাবে বলবো না? হ্যাঁ, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। ওকে, আই লুক ফরওয়ার্ড টু মিটিং, আই লুক ফরওয়ার্ড, আই এম লুকিং ফরওয়ার্ড টু মাই বার্থডে। এখানে যেহেতু নাউন ছিল কথাটাকে, বাট এখানে যদি ভার্ব আসতো তাহলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি দিতে হতো। সেক্ষেত্রে কি স্যার আমরা আমি ইউজ করবো নাকি শুধুমাত্র অনলি আই ইউজ এটা করবো? দুইটা ওয়েতে ইউজ হয়, সাধারণত বেশি ইউজ হয় হচ্ছে লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু এভাবে। এখানে যেটা করেছে আই এম লুকিং ফরওয়ার্ড, এটাও ভুল না। ওকে ওকে স্যার। বাট ফর্মালি আই লুক ফরওয়ার্ড টু, এই ফর্মটা বেশি ইউজ করা হয়। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, মিম আক্তার, লাস্ট পারসন ফর টুডে। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, প্লিজ গো হেড। স্যার গেট ইন আর হচ্ছে পুট আপ উইথ এই দুটোর অর্থটা একটু বললে ভালো আচ্ছা, হতো। পুট আপ উইথ কথাটার অর্থ হচ্ছে সহ্য করা। আই ক্যান পুট আপ উইথ দিস নয়েজ এনি লঙ্গার, মানে আমি এই শব্দের সাথে আর নিজেকে কোনোভাবে সহ্য করতে পারতেছি না। ওকে, আই হ্যাভ টু ডু সামথিং। ওকে, এটাকে আমরা বলছি লাইক, আমি জানি না আপনি আপনার আশেপাশে এই ধরনের কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি গেছেন কিনা, বা ঢাকা শহরে যদি পাশে কোনো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থাকে এবং টাইলস কাটার যে সাউন্ড, এটা জি স্যার। ইটস ভেরি অফ পুটিং, খুবই বিরক্তিকর। ওকে, সো এই যে কাইন্ড অফ থিং, যে আই ক্যান পুট আপ উইথ দিস নয়েজ। ওকে, এটা একটা সিচুয়েশন। আর একটা কোনটা বললেন? গেট গেট ইন। গেট ইন। গেট ইন মানে হচ্ছে প্রবেশ। ওকে, কোনো কিছুতে গেট প্রবেশ করা। ইনটু আর গেট ইন কি দুটো একই অর্থ? দুটো একই অর্থ, হ্যাঁ, একই অর্থ। গেট ইন, ওকে গেট ইন টু, দুটো একই অর্থ, প্রবেশ ওকে করা। স্যার, থ্যাংক ইউ। ওকে, সো আমরা একদম শেষের দিকে না, আরো কিছুটা সময় আছে আপনাদের জন্য। কিছু 13টা প্রশ্ন দেয়া আছে এখানে। সো 13টা প্রশ্নের জন্য কিছুটা সময় দিচ্ছি আপনাদের, অ্যারাউন্ড 7 to 8 minutes. জাস্ট ডু ইট। আপনারা ভিডিওগুলোকে একটু অফ করে দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে কনটেক্সট আপনারা দেখতে পারবেন। সবাই একটু ভিডিওগুলো অফ করে দিতে পারেন, তাহলে দেখতে সুবিধা হবে। আই হোপ যে টেক্সটগুলো পড়া যাচ্ছে না। ইজ দ্যাট রিডেবল? ইউ ক্যান টেক্সট মি জাস্ট ওয়াই, তাহলে আমি বুঝবো যে আসলে কনটেক্সটটা রিডেবল। ওকে, থ্যাংক ইউ, গো অ্যাহেড। ওকে, সময় দিচ্ছি মাত্র 5 minutes, 5 to 6 minutes. ডু ইট। এখানে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো আছে, এগুলো আমরা যে ভোকাবুলারি গুলো পড়লাম, মানে ফ্রেজাল ভার্ব গুলো পড়লাম, এগুলো দিয়েই হবে আর কি। ওকে, সো ট্রাই করেন যে কোনো আনসার করা যায় কিনা, এরপরে তো আমি আপনাদেরকে সলিউশনটা দিয়ে দিব।
Last 2 minutes, everyone. Okay, so আমি আনসার গুলো দিয়ে দিচ্ছি। ইফ ইউ মেক আ মিস্টেক, তুমি যদি কোনো মিস্টেক করো, ভুল করো, কিপ কাম, শান্ত হও, অ্যান্ড ক্যারি অন। আমি লিখে দিচ্ছি, ক্যারি অন, ডোন্ট প্যানিক, ক্যারি অন। তো নাম্বার 1 হবে ক্যারি অন। দ্য থিপস ড্যাশ অ্যান্ড স্টোল অল দ্য ইকুইপমেন্টস। তার মানে থিপ হচ্ছে কি করেছিল, জোরপূর্বক প্রবেশ করেছিল এবং সবকিছু বা ইকুইপমেন্ট গুলো চুরি করে নিয়ে গিয়েছিল। তাহলে আমরা বলতে পারি দ্য থিপস ব্রেক ইন, বা তাহলে আমরা বলতে পারি ব্রোক, যেহেতু পাস্টের কথা বলছে, দ্য থিপস ব্রোক ইন। আচ্ছা, যদি কোনো সিচুয়েশন বা কোনো ইয়া হতো তাহলে ব্রেক ইনটু বলতাম, জোরপূর্বক প্রবেশ। The thieves broke in and stole. Nobody knows why they dash. They seemed in loved and perfect for each other. তার মানে এখানে আমরা বুঝতেছি যে তারা একটা পারফেক্ট সিচুয়েশনে ছিল as a lover অথবা couple, but nobody knows তারা কেন কি হলো। দুইটা ওয়েতে আমরা যেতে পারি। সেটা আমরা বলতে পারি ব্রোক আপ, যেহেতু পাস্টের কথা বলছে, তাহলে ব্রেক আপ থেকে হয়ে গেল ব্রোক আপ। Okay. Next, the boat's engine dash and they spend 2 agonizing weeks out at sea. Okay, তাহলে মেবি নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে নষ্ট হওয়ার ইংলিশ কি? নষ্ট হওয়ার আমরা ইংলিশ বলতে পারি the boat's engine break down. তাহলে এখানে যেহেতু পাস্টের কথা বলছে তাহলে broke down. My grandparents dash their grandchildren because their parents cannot অথবা can't take care of them. তাহলে মেনি গ্র্যান্ডপ্যারেন্টস, তার মানে তাদের গ্র্যান্ড চিলড্রেনকে দেখাশোনা করে। তাহলে আমরা এটা বলতে পারি লুক আফটার, লুক আফটার। টেক আফটারের সাথে যেটা ছিল, যেটা লিখিয়ে দিয়েছিলাম। দে আর গোয়িং টু ড্যাশ আ স্টাডি ইন অর্ডার টু রিডিউস এয়ার পলিউশন। তার মানে এয়ার পলিউশনটাকে মানে বায়ু দূষণটাকে কমানোর জন্য তারা কোনো কিছু একটা স্টাডি কি করছে, পরিকল্পনা অনুযায়ী কাজ করা। তাহলে ক্যারি আউট আমরা বলতে পারি CRRYOUT. When he was dash of the hotel,
he realized he didn't have this credit card. Okay, when he was, তার মানে সে যখন হোটেল থেকে কোনো কিছু একটা করছিল, মানে চলে যাবে বা এই ধরনের সিচুয়েশন, তাহলে চেক ইন আর হচ্ছে চেক আউট। তাহলে যেহেতু এখানে ওয়াজ আছে, তাহলে ভার্বের ফর্মটা যেটা হবে ওয়াজ চেকিং আউট। When he was checking out, okay? I need to dash my old sofa. তার মানে কোনো কিছুকে ছেড়ে দেওয়া, মুক্তি দেওয়া। তাহলে I need to get rid of. Get rid of. Get rid of. During our flights to Paris, we had a brief dash. ওই যে যাত্রা বিরতি, ওই যে বলেছিলাম দুবাইতে 4 ঘন্টা, ইস্তানবুলে 13 ঘন্টা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে during our flights to Paris, we had a brief stay over নাকি stop over? Stop over. Stop over. Everyone doubted her. মানে সবাই তাকে সন্দেহ করেছিল, but she managed to dash the impossible and win the competition. তাহলে যে সফল হয়েছিল, যেটাকে আমরা বলেছিলাম খুব বেশি ইউজ হয়, pull off. OF না, OFF. Yesterday, I was surprised to dash my old school friend at the supermarket. ওই যে হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, নিউ মার্কেটে কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যাওয়া। তাহলে আমরা এটা শিখেছিলাম bump into. Bump into. After having hearing a bad news, she felt like her whole world, was started to fall apart. Fall apart. এটাও খুব widely used হয়। After a long day at work, I like to dash and watch my favorite TV show to relax. তার মানে কি, একটা হেক্টিক ডে এর পরে আপনি কি করতে যাচ্ছেন, আরাম করতে যাচ্ছেন, রিল্যাক্স করতে যাচ্ছেন, তাহলে আমরা বলতে পারি চিল। এখানে কথাটা ছিল যে chill out. Chill out. Okay. The last activity for today, এখানে কয়েকটা দেখতে পাচ্ছেন, এবং কি করতে হবে, জাস্ট ম্যাচ আপ করাতে হবে কলাম এর সাথে কলাম বি। যেমন আমি প্রথমটা বলে দিচ্ছি, মুভ আউট, বাধ্য হয়ে কোথা থেকে চলে যাওয়া। এই যে জায়গা পরিবর্তন করা বাধ্য হয়ে, জায়গা পরিবর্তন করা বাধ্য হয়ে, তাহলে মুভ আউট হবে জায়গা পরিবর্তন করা বাধ্য হয়ে। পাস অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে মারা যাওয়া। ওকে, তাহলে বাকিগুলো একটু ফিল আপ করেন, মানে পাশাপাশি একটু লিখে ফেলেন। এটার জন্য সময় দিচ্ছি around 4 to 5 minutes, এবং that will be our last task for today.
ওকে, সঞ্জিদা সালিম বলছেন স্যার ছুটি দিবেন না। ম্যাডাম সর্বোচ্চ আর 3 to 4 মিনিটস, ওকে? আমি সলিউশনগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, পরিধান করা, এখান থেকে আমরা নিতে পারি কোনটাকে? পরিধান করা, ট্রাই অন, চেষ্টা করা, আর কোনো কিছু কি নেওয়া যায়? ওকে, হ্যাঁ, ট্রাই অন, ট্রাই অন। ওকে, যত্ন নেওয়া, টেক কেয়ার। রুল আউট, আচ্ছা, পুনরায় চিন্তা করা, থিঙ্ক ওভার, মেবি, হ্যাঁ, থিঙ্ক ওভার, থিঙ্ক ওভার। মারা যাওয়া, পাস অ্যাওয়ে। মিল বা মতো, টেক আফটার। ফুরিয়ে যাওয়া, রান আউট অফ, রান আউট অফ। স্থাপন করা, সেট আপ। ব্যায়াম করা, ওয়ার্কআউট। জায়গা পরিবর্তন করা, যেটা প্রথমে বলে দিয়েছিলাম, মুভ আউট। বাতিল করা, ওকে, এখানে বাতিল করার কি আছে? রুল আউট, হ্যাঁ, বাতিল করা, রুল আউট। নষ্ট হওয়া, থিঙ্ক ওভার, ব্রেকডাউন। আবেদন করা, ফিল টু। সংরক্ষণ করা, ব্যাক আপ। ব্যাক আপ কি আছে? হ্যাঁ, আছে, ব্যাক আপ। সম্পর্ক বিচ্ছেদ, ব্রেকআপ। কোর্টে আবেদন করা, ও সরি, অ্যাপিল টু হবে হচ্ছে এটা, কোর্টে আবেদন করা, অ্যাপিল টু। আর শুধু শুধু যেটা হবে, অ্যাপ্লাই ফর। লালন পালন করা, এটা হবে ব্রিং আপ। সম্মতি দেওয়া, সম্মতি দেওয়া, এগ্রি উইথ। বিবেচনা করা, এটাকে আমরা বলছি অ্যালাউ ফর। ওকে, হ্যাঁ, একজন ম্যাডাম হ্যান্ড রেজ করেছিলেন, তানজিলা আফরোজ। ম্যাডাম প্লিজ আপনার প্রশ্নটা দিয়ে শেষ করবো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, আসসালাম আমি ম্যাডাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা স্ক্রিনশট নিতে যাচ্ছিলাম। হ্যাঁ, শিওর শিওর শিওর। প্রথমত আপনি আগে এই ম্যাচ কলামের একটা স্ক্রিনশট নেন। স্যার, আমি নিয়েছি এটা। ওকে, এবার তাহলে আপনি এটাকে, আমি একটু জুম করছি, হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আপনারা, ওকে, দেখি আমাকে কোনো ইনস্ট্রাকশন প্রোভাইড করে কেন, জাস্ট ওয়াইট। Okay, so that was a very short time. Maybe I popped in here in this session. I mean, spoken English with Sabrisha. শুধু অল্প সময়ের জন্যই আপনাদের সাথে এসেছিলাম। সো ইনশাল্লাহ যেটা বলবো যে ইংলিশ এ টু জেড আসলে শেষ বলে কিছু নাই। ওকে, আমি এটা মাত্র শুরু। আপনাদের আরো অনেক এনগেজমেন্ট আছে এবং অফিসেও আপনারা আসতে পারেন, অফলাইনে আসতে পারেন, বিভিন্ন কোর্সে আসতে পারেন এবং ফার্দার আলসের যে কোর্সগুলো শুরু হচ্ছে সেখানে শুরু করতে পারেন। ওকে, যেখানেই থাকুন, যে কাজই করুন আনন্দ নিয়ে কাজ করুন। ওকে, এবং প্রতিদিনই নতুন না নতুন কোনো কিছু করার চেষ্টা করুন। ওকে, দোয়া করি আপনারা সবাই ভালো করেন এবং আপনাদের লাইফের যে এক্সপেকটেশন গুলো আছে সেটা পূর্ণ করেন। ওকে, আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কোনো কিছু হবে। ওকে, ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম, অ্যান্ড ইউ আর রিকোয়েস্টেড টু লিভ দ্য সেশন।
লিভ বলতে LEAVE, তার মানে আপনি এই সেশন থেকে এখন আপনারা বের হয়ে যাবেন সবাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আপনারা সবাই লিভ করে ফেলতে পারেন, প্লিজ লিভ নিয়ে নেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, এখন অনেকে ওয়েট করছেন। আল্লাহ হাফেজ। আমাদের আরো কিছু ফার্দার কাজ আছে, যারা কম্পিটিশন দিচ্ছে তাদের নিয়ে আমাদের কিছু কাজ আছে, আপনারা সবাই লিভ করেন। এখনো 23 জন আছেন, প্লিজ আজকের মতো আল্লাহ হাফেজ। I can see still 17 people. আপনারা একটু দ্রুত লিভ করেন, অথবা আমি আপনাদেরকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিব আর কি, বিকজ আমাদের ফার্দার আরো কিছু সেশন আছে যারা কম্পিটিশন দিচ্ছে তাদেরকে নিয়ে।